আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমরা সিইউ ম্যারাথন কেমিস্ট্রি লাইভ নিয়ে চলে আসছি। সো তোমাদের সিইউ এক্সাম খুবই সন্নিকটে। সো সবার রিকোয়েস্টের ভিত্তিতে আমি আর ক্লাস না নিয়ে পারলামই না। সো যারা যারা চাইছিলে ভাইয়ার লাস্ট মোমেন্ট একটা ক্লাসের মাধ্যমে প্রিপারেশনটা ঝালাই নিবা, পুরা কেমিস্ট্রিটার উপর একটা ওভারভিউ নিয়ে নিবা, সেই কাঙ্ক্ষিত সময়টা চলে আসছে। সো যারা যারা লাইভে আসো একটু জানাই দাও ভাইয়াকে সব কিছু ওকে কিনা, তুমি আমাকে ভালোভাবে শুনতে পারতেছো কিনা, বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। যদি সবকিছু ওকে থাকে তাহলে আমরা আর বেশি সময় নিব না, লাইভটা স্টার্ট করে দিব, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই কি অবস্থা তোমাদের। ওকে, সো রূপা আসছো, মানে তাহমিনা, তারপরে হিমু আসছো। সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের লাইভে। বাকিরা দ্রুত চলে আসো, যারা এখনো কমেন্ট করতেছি না সবাই একটু কমেন্ট করে ফেলি, বলতে পারো যে আমাদের সবকিছু ওকে আছে কিনা, তাহলে আমরা ফার্দার নেক্সট স্টেপে চলে যাব। সো কারা কারা আমাদের সাথে লাইভে আসো? রুদ্দি আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? তোমাদের অবস্থা আশা করি ভালো। পড়ালেখার অবস্থা কি রকম চলতেছে? দেখো, কেমিস্ট্রির আমরা গত ক্লাসে সাস্টের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের উপর একটা সম্পূর্ণ ওভারভিউ নেওয়ার ট্রাই করছি, যতটুকু পসিবল হয়েছে আর কি। আজকে আমরা সিইউ ম্যারাথন লাইভ করতেছি, এগুলোর মাধ্যমে তোমার এমসিকিউ এর দক্ষতা ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। এবং যারা একাডেমিকের স্টুডেন্ট আছো, ঈদের পরবর্তী সময়ে আমাদের কিন্তু এইচএসসি এমসিকিউ কোর্স 2.0 আসবে ইনশাল্লাহ। সো তখন দেখবা যে আমার একাডেমিকের এমসিকিউ এবং অ্যাডমিশনের এমসিকিউ সব কিছুর মধ্যে কিভাবে টাইপ ওয়াইজ সাজায় পড়তে হয়, ইজি করতে হয়, সেই ট্রিক্সগুলো তোমরা জেনে যাবা, ঠিক আছে? এখন হয়তো অনেক টপিক আপসা আপসা লাগতেছে, ঝাপসা লাগতেছে, সেগুলো কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। একাডেমিক স্টুডেন্টদের প্যারা নাই, একটা লং জার্নি তোমাদের সাথে আছে। তবে যারা অ্যাডমিশনের আছো তাদের জন্য এই ক্লাসগুলো লাইফ সেভিয়ার, ঠিক আছে? তুমি যদি একদমই বুঝতে না পারো লাস্ট মোমেন্টে কি পড়বা, কোনটা রিভাইজ করবা, এই ক্লাসগুলো তোমার জন্য অনেক হেল্পফুল হবে। নাফিস, আসসালামু আলাইকুম। পুকি বস, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? কি অবস্থা ভাইয়া? আশা করি ভালো আছো। হিমু আসছে, সবাইরে মেনশন দিতেছো। সো যারা লাইভে আসো তারা একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, বিশেষ করে আমাদের অ্যাম্বাসেডররা যারা আসো তারা নিজেদের মধ্যে তো মোটামুটি একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, নিজেদের মধ্যে সেইটা একটু তোমরা ছড়াই দাও, ঠিক আছে? সো ইনশাল্লাহ আর একটু পরেই আমরা ক্লাসটা স্টার্ট করতে পারবো। সো আমরা আজকে বেসিক্যালি কয়েকটা কথা বলবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই কোশ্চিনগুলো তোমরা করো, তোমাদের প্রবলেমগুলোর আমরা সলিউশন দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তোমার যদি স্পেসিফিক কোনো কোশ্চিন বা থাকে মনের মধ্যে যে তুমি এটা বুঝতেছো না, অথবা তোমার কোনো বিষয়ে গাইডলাইন বা সাজেশনস দরকার হয়, সিয়াম ভাইয়া আজকে আসি, তোমাকে প্রথম 5 মিনিট আমি ক্লাসের এই বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো তোমরা কোশ্চিন করতে পারো, কমেন্টে কোশ্চিন করো, জানাই দাও। 2025 ব্যাচ কারা কারা আসি জানাও তো। সো 25, আলহামদুলিল্লাহ। নাফিস সম্ভবত 25, তাই না? সো তুমি বলে দাও ভাইয়াকে যে আমি 25। ওকে, বাকিরাও একটু দ্রুত জয়েন করো, ঠিক আছে? সামিয়া, ফাইরোজ, তারপরে আমাদের সাথে বাকি যারা আছো 25 ব্যাচের, তারা দ্রুত জয়েন করো। তোমাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো আরো বেশি হেল্পফুল হবে, ওকে? আর যারা 26-এর আছো তারা করতে থাকো। 24-এর যারা আছো, 23-এর যারা আছো, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের জন্য তো বলবো ওয়ান কাইন্ড অফ লাইফ সেভিয়ার হতে পারে যদি তোমার প্রিপারেশন নিয়ে তুমি এখনো ডাউটে থাকো, বা লাস্ট দিনে তুমি কেমিস্ট্রির ওভারভিউটা এখনো না নিতে পারো, ঠিক আছে? ওকে, তো কারা আছো একটু জানাও। রিমন, নিহিম ইসলাম রিমন ড্যান্স শুরু করে দিছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমাদের সাথে আর কারা আছো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের সাথে মোটামুটি অনেকেই জয়েন করছো। ভাই টেস্ট শেষ, এখন কিভাবে কন্টিনিউ করবো স্টাডি? আচ্ছা, টেস্ট শেষ। সো টেস্ট এক্সাম দেওয়ার পরে মানুষজনের রিয়েলাইজেশন পার্টটা খোলা শুরু হয়। তুমি টেস্ট এক্সাম যখন দিতে গেছো তখন তুমি দেখছো আসলে একটা পেপার থেকে আমার এই যে টাইমটা দিচ্ছে তারা প্রিপারেশনের জন্য, আমি এনাফ প্রিপারেশন নিতে পারতেছি না, আমার সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়ে যাওয়া লাগতেছে, আমি সব চ্যাপ্টারে সমানভাবে টাইম দিতে পারতেছি না। এবার দেখবা টেস্ট এক্সাম দেওয়ার সময় তোমার আরো কিছু প্যাটার্নে তুমি খেয়াল করবা যে আমি সবগুলো চ্যাপ্টার যে তেমন ভাবে পারি ব্যাপারটা এমনও না।
আমি এমন কিছু চ্যাপ্টার আমার পারা উচিত ছিল কিন্তু সেগুলো আমি না পেরে এক্সাম হলে বসতে হচ্ছে। তার মানে তুমি টেস্ট এক্সামে যখন বসে গেছো তোমার একটা আইডিয়া হয়েছে যে আসলে আমার হাতে আর মাত্র 3 থেকে 4 মাস আছে, কিন্তু আমার সিলেবাসের ইম্পর্টেন্ট কিছু জায়গা আমার কভার হয় নাই। হয়তো আমি সব চ্যাপ্টার একবার করে পড়ছি কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি এখনো গুছাই উঠতে পারি নাই। তোমার কোন জায়গায় গ্যাপ আছে সেটা তুমি একবার করে বুঝতে পেরেছো। এখন আগামী 1 থেকে 1.5 মাস তোমার প্রথম এবং প্রধান টার্গেট হবে তুমি যেই সব জায়গায় গ্যাপ আছে তোমার সেই চ্যাপ্টারের ওই জায়গাটা অথবা ওই চ্যাপ্টারটা কভার করা। তারপরে তুমি আদার্স রিভিশন ব্যাচ, এমসিকিউ কোর্স, আমাদের অন্যান্য জায়গায় যখন যাবা, এক্সাম ব্যাচে যাবা, একটা সেরা তুমি হচ্ছে প্রস্তুতি নিতে পারবা। না হলে কি হবে, তুমি আবার যাবা রিভিশন ব্যাচ, কোনো একটা এক্সাম ব্যাচ, যে কি হবে তোমার গ্যাপ এর চ্যাপ্টার, তোমার ওই গ্যাপের জায়গাটা গ্যাপই থেকে যাবে, তুমি নতুন ভাবে আবার আগের পড়াটা আবার পড়তে থাকবা। মানে ধরো তুমি গুণগত রসায়ন পড়তেছো, একাডেমিকের ফার্স্টেও পড়ছো, রিভিশন ব্যাচের ক্লাসও ওটা দিয়েই শুরু হবে। তোমার প্রবলেম স্পেসিফিক্যালি তড়িৎ রসায়নে, সেটা করতে করতে তোমার এইচএসসির আগে যে হয়তো তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা রুটিনে থাকবে, তাহলে তুমি তড়িৎ রসায়ন করার জন্য এনাফ টাইমও পাবা না, বের করতেও পারবা না। তোমার তড়িৎ রসায়নের গ্যাপ যেমন টেস্টে ছিল তেমনই তোমার হচ্ছে আমাদের মূল যে এক্সাম এইচএসসি এবং অ্যাডমিশনে যে তড়িৎ রসায়নের গ্যাপটা থেকেই যাবে। সো আগামী 15 থেকে 20 দিন বা 1 মাস তোমার টার্গেট হবে ভাইয়া ওকে আমি এনাফ প্রিপারেশন নিছি বাকিগুলো জায়গায়, কিন্তু আমার যে জায়গায় গ্যাপ আছে গ্যাপগুলো ফিল আপ করবো। কারণ এক্সামের প্রেশার যখন একবার ফিল হবে তখন নতুন পড়া ভাই মাথায় ঢুকে না। সো এখন তুমি কেবল টেস্ট এক্সামটা দিয়ে ফেলছো, মোটামুটি একটু ফ্রেশ মাইন্ড আছে, এখন নতুন পড়াটা মাথায় ঢুকাও, পরে তুমি এটা রিভাইজ প্যাটার্নে ঢুকে পড়বা। সেটা হতে পারে এক্সাম ব্যাচ, সেটা হতে পারে তোমার রিভিশন ব্যাচ, সেটা হতে পারে তোমার এমসিকিউ কোর্স, সেটা হতে পারে তোমার সিকিউ কোর্স। সেটা ঈদের পর থেকে জয়েন করো, ভালো হবে, তোমার জন্য বেটার হবে। এই যে মার্চ মাস, এই মাসটাকে তুমি টার্গেট করো তোমার গ্যাপ ফিল আপ করার জন্য, তাহলে দেখবা তুমি আনস্টপেবল হবা। কিন্তু বাকিরা এই জায়গাটায় কি করবে, বেশিরভাগেরই ল্যাকিংস থেকে যাবে, ল্যাকিংস নিয়ে এইচএসসি তে যাবে, ল্যাকিংস নিয়ে সে অ্যাডমিশনে যাবে, যার ফলে বিভিন্ন জায়গায় যখন ট্রিকি কোশ্চেন হবে, কিছু টপিকের বাইরে হবে, কিছু ঘুরাই কোশ্চেন হবে, ও কিন্তু ওই জায়গাটা আর কভার আপ করতে পারবে না, যেটা তুমি ইনশাল্লাহ পারবা। সো এই বিষয়টা মাথায় রাখো, ঠিক আছে। সবকিছু ওই যে আমার যদি এরকম হয় যে আমি একটা পাল দেখছি, একটা দল দেখছি, দলের মধ্যে যাতে আমারও যাইতে হবে এরকম একটা টেন্ডেন্সি না থাকে। তুমি যদি একা একদিকে যাও, তুমি যদি রাইট হও, তুমি একা একদিকে যাওয়ার টেন্ডেন্সিটা রাখো, সেই গার্ডসটা শো করো, ইনশাল্লাহ ভালো করবা। ওকে ওকে, ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছি। রিমন হচ্ছে 25 ব্যাচ। তো অর্থী সামাদ্দার আসছে আমাদের সাথে, ওয়েলকাম তোমাকে। 25 ব্যাচ সবার জন্য আলাদা কিছু আয়োজন আপকামিং। সো এই জন্যই 25 ব্যাচের প্ল্যানটা আমরা একটু পরের দিকে আসি, পরে চিন্তা করতেছি, কারণ আমাদের সাথে যারা 25 আসো ওদের ম্যাক্সিমামই অনেক জায়গায় গ্যাপ আছে, এখনো কভার হয় নাই, তারা কভার করো, তারপরে আমরা রিভিশন ব্যাচ হোক বা আমাদের আদার্স ব্যাচ হোক আমরা হচ্ছে নিয়ে আসবো। কেমিস্ট্রি রিভিশন ব্যাচ কেন আনছি, কারণ আমার কেমিস্ট্রি একাডেমিক কোর্স ডান, এই জন্য আমি আনতে পারছি। আমি জানি আমার সাথে যারা 25 ব্যাচের আছে তারা একাডেমিক কোর্স কভার আপ করছে, তারা এনাফ ম্যাচিউর, তারা এখন রিভিশন কোর্সের ব্যাপারটা নিতে পারবে। এজন্য কেমিস্ট্রি রিভিশন কোর্সটা 25 ব্যাচের জন্য চলতেছে, ঠিক আছে। আইসিটিউ শেষ হয়ে গেছে, আইসিটিউ আসবে, বাট বাকি যেগুলো আছে এগুলো আগে কভার আপ করো, ঠিক আছে। ওকে, সো এখন আমরা তাহলে শুরু করতে পারি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি, যেহেতু তোমাদের সামনে লাইভে আমি আসছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বলেই তোমাদের সাথে আমরা দেখা করতে পারতেছি, ক্লাসে আসতে পারছি। ওকে, সো আমরা কি রেডি? আমরা রেডি। প্রশান্ত কই আজকে? প্রশান্ত, তারপর আদার্স হচ্ছে মোহাম্মদ ডেমিয়ান, তারপর মোহাম্মদ সিন্দিদ, অনেকেই তো হচ্ছে লাইভে থাকে। আমি কয়েকজনের নাম বলছি, তার মানে এরা রেগুলার, সো এদেরকে একটু মেনশন করে দিব। ওকে, আচ্ছা, হাসিবুল হাসান শিহাব, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? আশা করি অনেক ভালো আছো তুমি। লাইভটা শেয়ার করে দিতে পারো, যারা নতুন জয়েন হচ্ছ শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও, যাতে তোমার কোনো ফ্রেন্ড
এই লাইভ ক্লাসটা মিস না করে ফেলে এবং তোমার শেয়ারে যদি লাইভ এসে জয়েন করে, তুমি কিন্তু একটা ভালো কাজের অংশীদারিত্ব পেয়ে গেলা। যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো নিয়তে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু ইবাদতেরই একটা অংশ, যেটা আমরা ভালো নিয়তে করি। সো তোমরা এটা করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা ভাইয়াদের জন্য দোয়া করো, তারপর ভাইয়াদেরকে খোঁজ খবর নিতেছো, ভাইয়ারা খারাপ কিভাবে থাকি, ভাইয়ারা ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে, সো তাহলে মোটামুটি আচ্ছা, মোহাম্মদ ডেমিয়ান তোমার এই খুঁজতেছিলাম। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার বলো? সো এখন দেখো আমাদের মোটামুটি পোলাপান জয়েন করছে, পোলাপানের এনগেজমেন্ট আর একটু বাড়ুক। সো তোমাদের কোশ্চিন একজন করছিল 25 ব্যাচের টেস্ট শেষ, এখন কিভাবে প্রিপারেশন নিব আমি তো বলেই দিলাম যে এখন তোমার গ্যাপ ফিল আপ করো আগামী 15 থেকে 20 দিন বা 1 মাস, যেসব জায়গায় গ্যাপ সব ঠিক করে ফেলো। তোমার ধরো ইন্টিগ্রেশন এখনো শেষ করো নাই, এই টাইমটা ইন্টিগ্রেশন শেষ করো। তোমার ধরো অর্গানিক কেমিস্ট্রি তুমি শেষ করো না, এই টাইমটা নিজে পড়ে যে জায়গায় তোমার ফ্রি ক্লাস আছে বা কোনো একটা ক্র্যাশ কোর্স নিয়ে অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করো, বাকিগুলো রিভাইজ করতে থাকো। এরপর রিভিশন কোর্স হোক, এক্সাম ব্যাচ হোক, এগুলোতে তুমি অ্যাটেন্ড করো, দেখবা রিল্যাক্স ভাবে তখন তুমি সেগুলোতে ভালো করতে পারতেছো। সো নিজের গ্যাপটা আগে ফিল আপ করার ট্রাই করো। এছাড়া কোনো বাকি কোশ্চেন থাকলে জানাতে পারো। বাকি কোশ্চেন কি কারোর আছে কিনা? বাকি কোশ্চিন কারোর থাকলে জানাও। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের কোশ্চিন পর্বটা আমরা ডান করছি। এখন আমরা শুরু করব আমাদের বিগত বছরের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা কোশ্চিনের উপর সলভিং ক্লাস। সো আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক হেল্পফুল হবে। যারা সিইউ এর এক্সাম দিবা বা বিভিন্ন ভার্সিটিকে টার্গেট করতেছো, প্রি অ্যাডমিশনের চিন্তা করতেছো 25, তাদের জন্য এটা হেল্পফুল। এবং একটা মজার তথ্য দিয়ে রাখি যে চট্টগ্রাম ভার্সিটির কোশ্চিন মোটামুটি ইজি থাকে। সো আজকে আমার বিশ্বাস যারা আমার সাথে এই কোশ্চিন সলভিং ক্লাসটা করবে, এইচএসসি যেই এমসিকিউ কোশ্চিন বোর্ডে আসে সেগুলো মোটামুটি ইজি টাইপই থাকে। সো একটা ভালো প্যাটার্ন বা একটা মিল তুমি চট্টগ্রাম ভার্সিটির কোশ্চিনের সাথে এইচএসসি বোর্ড এক্সামের কোশ্চিনে পাবা। সো একটা ভালো তোমাদের প্র্যাকটিস কিন্তু আজকে হয়ে যেতে যাচ্ছে। সো এই জিনিসটা জাস্ট মাথায় রেখে আমরা চলো শুরু করতেছি, ঠিক আছে? সো আমাদের সাথে যারা আসো তারা ক্লাসটা শুরু করতেছি। আমরা আবারও চেষ্টা করব তোমাদের থেকে অ্যান্সার নেওয়ার, তবে যেহেতু ক্লাসটা অনেকগুলো কোশ্চেন, আমি একটু ফাস্ট যাব, আশা করি তোমরা না বুঝলে অবশ্যই রেসপন্স করবা। ওকে, সো চলো আমরা শুরু করতেছি। আমাদের সাথে নাফিস চলে আসছে, তাহমিনা আছে, মাশরাফি ভাই আছে, মোহাম্মদ ডেমিয়ান আছে, হাসিবুল ভাই আছে, হিমু আছে, সুস্মিতা আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ অর্থী আছে, রুদ্দি আছে, সামিহা সম্ভবত এখনো জয়েন করে নাই। সো তোমরা একটু মেনশন করে দাও যারা এখনো জয়েন করে নাই। প্রশান্ত জয়েন করে নাই। সো চলো আমরা শুরু করতেছি। আমাদের ফার্স্ট কোশ্চিন, এই কোশ্চিনগুলো মোটামুটি তোমরা দেখে চিনতে পারবা, ইজি কোশ্চিন। কিছু কোশ্চিন আমি তোমাদের বাড়ির কাজ দিব, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো নিয়ে কথা হবে। সো এখন দেখো এখানে যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নাই, কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নেই, এই কোশ্চিনটা করা হয়েছে। সো সবাই একটু অ্যান্সার করো তো। এটা গুণগত রসায়নের খুবই একটা কমন কোশ্চিন। নিচের কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নাই? আইসোটোপ জিনিসটা কি? যে সকল মৌলের, এই যে প থেকে মনে রাখবো প্রোটন নাম্বার সমান, প্রোটন নাম্বার সমান কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। সো আইসোটোপ এখন নাই কার, ঠিক আছে? সো আইসোটোপ নাই কার, দেখো তো, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস নাকি ক্লোরিন? সবাই একটু অ্যান্সার করি, কোনটার আইসোটোপ নাই? কোনটার আইসোটোপ নাই? সবাই একটু অ্যান্সার করি। আমরা জানি যে আমাদের দুইটা মৌলের আইসোটোপ নেই, একটা হচ্ছে ভাইয়া সোডিয়াম আর একটা হচ্ছে অরাম। এদের প্রকৃতিতে কোনো আইসোটোপ থাকে না, এদের প্রকৃতিতে কোনো আইসোটোপ থাকে না। তার মানে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? এটার অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? আমাদের সোডিয়াম এবং অরাম এদের প্রকৃতিতে কোনো আইসোটোপ থাকে না। এখন আমি যদি বলি, আচ্ছা ভাইয়া বলো তো যে আমাদের ক্লোরিনের আইসোটোপ কয়টা? ক্লোরিনের আইসোটোপ আমরা জানি দুইটা। ভাইয়া অক্সিজেনের আইসোটোপ কয়টা? অক্সিজেনের আইসোটোপ জানি তিনটা। ভাইয়া হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? প্রকৃতিতে তিনটা, তবে এটার মধ্যে 7টা আইসোটোপও হাইড্রোজেনের হতে পারে। ওকে, সো এরকম ভাবে আমাদের কার্বনের আইসোটোপ কয়টা? 12, 13, 14, তিনটা। তবে এখন আইসোটোপ আরেকটা আইসোটোপ জেনারেট হয়েছে। সো মোটামুটি এখন 4টা, তবে বেশিরভাগ ম্যাক্সিমাম 3টাই আমরা শিখি, 12, 13, 14। এর মধ্যে কার্বন 14 যে আইসোটোপটা আছে, এইটা হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণে কাজে লাগে। পৃথিবীর
বয়স নির্ধারণ, পৃথিবীর বয়স নির্ধারণ, পৃথিবীর বয়স নির্ধারণ বা বয়স মাপ করতে কাজে লাগে। সো এই হচ্ছে আমাদের আইসোটোপ। না না পারি না যদি বলতা, না সবাই না বলতেছো, আমার মনে হচ্ছে যে তোমরা পারো না, আসলে সোডিয়াম বুঝাচ্ছে, তাই তো? তার মানে অ্যান্সার কি হবে? সোডিয়াম। সো আমরা 1 নাম্বারটা সবাই বুঝছি না, 2 নাম্বারে চলে যাচ্ছি। সো 2 নাম্বারটা আমাকে কি বলছে? 2 নাম্বারটা আমাকে বলছে, খেয়াল করো, যদি আমার n এর ভ্যালু 4 l এর ভ্যালু 3 হয়, n এর ভ্যালু 4 l এর ভ্যালু 3 হয়, তাহলে কক্ষপথে অরবিটাল সংখ্যা কত? অরবিটাল সংখ্যা কত? আচ্ছা, সো অরবিটাল সংখ্যা বের করার জন্য আমরা যেন একটা সূত্র জানতাম না, সূত্রটা হচ্ছে অরবিটাল সংখ্যা বের করার জন্য একটা সূত্র হচ্ছে, l এর সাথে একটা সূত্র হচ্ছে টুয়াইস l প্লাস 1। সো এখানে l এর ভ্যালু কত আছে ভাইয়া? 3, তার মানে 2 × 3 + 1, মানে এটা হচ্ছে 7টা। কয়টা? অরবিটাল সংখ্যা হচ্ছে 7টা। কয়টা ভাইয়া? 7টা। সো আমরা আশা করি এটার অ্যান্সার বুঝছি। এখন তুমি এটা অন্যভাবেও মনে করতে পারো। অন্যভাবে কি? যে আমরা জানি যখন l এর ভ্যালু 0 হয় তখন সেটা s অরবিটাল, যখন l এর ভ্যালু 0 তখন সেটা s অরবিটাল, যখন l এর ভ্যালু 1 তখন এটা p অরবিটাল, যখন l এর ভ্যালু 2 তখন এটা d অরবিটাল, যখন l এর ভ্যালু হচ্ছে 3 তখন এটা f অরবিটাল। সো আমরা জানি f অরবিটালে 7টা অরবিটাল থাকে, আরো f উপশক্তি স্তরে আরো 7টা অরবিটাল থাকে। আমরা s এ কয়টা জানি? s এ হচ্ছে একটা অরবিটাল থাকে, p তে 3টা থাকে, d তে 5টা থাকে, f তে 7টা থাকে। মানে যখন l এর ভ্যালু 3 তখন সেটা f আর f এ থাকে 7টা। এভাবেও তুমি 7টা অ্যান্সার করে ফেলতে পারো। ইজি তো কোশ্চেনটা, তাই না? আশা করি বুঝতে পারছো। সো অনেক ভাবেই করা যায়। এখন যদি বলে এখানে l এর ভ্যালু 3 হলে অরবিটাল সংখ্যা না বলে যদি বলে এই অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা, সো অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে ভাইয়া? অরবিটাল সংখ্যা তো এই সূত্রটা, এই যে টুয়াইস l প্লাস 1। আমরা জানি এই যে প্রতিটা অরবিটাল, এই যে প্রতিটা অরবিটাল মানে যে একটা ঘর, প্রতিটা অরবিটালে উপরের স্পিনে একটা ইলেকট্রন থাকে, নিচের স্পিনে একটা ইলেকট্রন থাকে, মানে 2টা করে ইলেকট্রন থাকে। তার মানে এইটা তো অরবিটাল সংখ্যা, আর প্রতি ঘরে থাকে 2টা করে, তাহলে ইলেকট্রন সংখ্যা বললে একটা 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 × 3 + 1 মানে 2 × 7, মানে 7টা অরবিটাল, 7 দুগুণ 14টা ইলেকট্রন। সো এই জিনিসগুলো, রেলিভেন্ট জিনিসগুলো আমি কিন্তু সবই দেখাই দিচ্ছি, কিভাবে কি করতে হবে আশা করি বুঝতে পারছো। সো দেখেই বুঝতে পারতেছো এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড প্লাস আমাদের অ্যাডমিশনের জন্য পারফেক্ট কোশ্চেন। সবাই অ্যান্সার দিতেছে। নাফিস 14 বলছে, আর এটা 14 বলছে ইলেকট্রন, অরবিটাল 7 বলছে। তারপরে হাসিবুল ভাইয়া মেনশন দিছে, ঠিক আছে, ওকে। বাকি যারা আছো তারা কি বুঝতেছো ক্লাসটা? তারা একটু রেসপন্স করো তো, 2 নাম্বারটা ক্লিয়ার কিনা? সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ, তাহমিনাও জানাইছো 14, তার মানে বুঝতেছো। ওকে, সো আমরা তাহলে 3 নাম্বারে চলে যাচ্ছি। 3 নাম্বার যে কোশ্চেনটা আসছে এটা তোমরা বলতে যদি পারো, দেখো তো কোন চ্যাপ্টার থেকে আসছে, কোনটি বিষাক্ত বিকারক। দেখো নামগুলো দেখে মনে হচ্ছে টলুইন, বেনজিন, হেক্সেন, বিউটানল, অর্গানিক থেকে। আসলে এটা অর্গানিক থেকে আসে নাই, ডিরেক্টলি কোশ্চেনটা আসছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কেমিস্ট্রির ফার্স্ট পার্ট থেকে। সো এখানে আমরা জানি যে কোনো প্রকার অর্গানিক জিনিসগুলো হচ্ছে বিষাক্ত হয়। সো আমরা যেটা করি, বেনজিন এবং টলুইন, বেনজিন অথবা বেনজিন আর টলুইন এই দুইটা তো অর্গানিক, এবং আমরা জানি বেনজিন খুবই বিষাক্ত। সো বেনজিন এবং টলুইনের পরিবর্তে আমরা বিকল্প বিকারক হিসেবে ইউজ করি অ্যারোমেটিক জিনিসটা বাদ দিয়ে অ্যালিফেটিক একটা জিনিস, সেটার নাম হচ্ছে ভাইয়া হেক্সেন। সেটার নাম কি ভাইয়া? হেক্সেন। এখন দেখো এখানে বিউটানল 1 আছে, আর একটা থাকে বিউটানল 2। সো বিউটানল 2 যেটা 2 নাম্বার মাল, তুমি কেন ইউজ করবা? তুমি ধরো একটা বাড়ি করতে চাচ্ছ, টাইলস আছে, তোমার টাকা পয়সার সমস্যা নাই, ঠিক আছে, তুমি খুব শৌখিন একজন মানুষ, তুমি তাহলে 2 নাম্বার মাল বা টাইলস কেন ইউজ করবা 1 নাম্বার থাকতে? সো তুমি বিউটানল 2 এর পরিবর্তে বিকারক হিসেবে ইউজ করবা বিউটানল 1, ঠিক আছে। তো তার মানে আমার বেনজিন টলুইনের থেকে বিকল্প বিকারক হেক্সেন এটা হচ্ছে ভালো, বিউটানল 2 থেকে বিউটানল 1 ভালো, এজন্য আমরা বিউটানল 1 ইউজ করব। সো আমার বিষাক্ত বিকারক তাইলে কি? বিষাক্ত বিকারকের মধ্যে আছে টলুইন, বিষাক্ত বিকারকের মধ্যে আছে বেনজিন। এখন প্রশ্ন হচ্ছে দুইজনের মধ্যে বিষাক্ত কোনটা? সেটা হচ্ছে বেনজিন। বেনজিন বেশি বিষাক্ত, ঠিক আছে। সো বেনজিন হচ্ছে বেশি বিষাক্ত, সো বেনজিনটাকে আমরা ইউজ করব না।
কিন্তু এইগুলো কিন্তু বিষাক্ত না, এগুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু বিষাক্ত না, এই জন্য এইগুলো আমরা বিকল্প হিসেবে ইউজ করব। ওকে, এইগুলো হচ্ছে বিষাক্ত। ওকে, সবাই ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, তাহমিনা রূপা জানাইছো 14, এটা তো দেখছি। আশা খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, 3 নম্বরে আছি, তোমরা জয়েন করো দ্রুত। সুব্রত ভাইয়া চলে আসছে। হ্যাঁ, সুব্রত ভাইয়া অ্যান্সার দিচ্ছে হুম। সো হুমের অ্যান্সার আসলে ভাইয়ার জানা নাই, প্রতিদিনই বলতেছি হুমের অ্যান্সার কি দিব তুমি একটু কমেন্টে জানাই দিও। আচ্ছা, 4 নাম্বারটা কি বলতেছে চলো এটা দেখি। 4 নাম্বার বলতেছে নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে? নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে? এ নাম্বার 1 গ্রাম প্রোপেন, বি নাম্বার 1 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম ওয়াটার, নাকি 1 গ্রাম সিলভার? সো কোশ্চিনটা সুন্দর, এই কোশ্চিনগুলো ডিউতেও রিপিট আসে, এবারও এরকম একটা কোশ্চিন আসছে। তো চলো আমরা এটা কিভাবে করি দেখে নিই। সো এই যে কোশ্চিনটা আসছে, এখানে মনে রাখবা সর্বোচ্চ সংখ্যক পরমাণু তারই থাকবে যার মোল সংখ্যা বেশি, যার মোল সংখ্যা বেশি হবে, যার মোল সংখ্যা বেশি হবে। এখন তুমি চিন্তা করো মোল সংখ্যার সূত্র কি? n = W ডিভাইডেড বাই m। এখন তুমি প্রতিটার ক্ষেত্রে খেয়াল করো, সবারই আছে 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম 1 গ্রাম, তাহলে উপরে তুমি যদি 1 বসাই দাও, নিচে m বসাবা। এখন m মানে হচ্ছে আণবিক ভর। সো প্রোপেন যেটা এ নাম্বার, প্রোপেনের আণবিক ভর কত? প্রোপেন দেখতে এরকম হয় যে C3H8 CnH twice n plus 2 অ্যালকেন, মানে 3 × 36 আর 8 কত? 44। বি নাম্বার যেটা আছে নাইট্রোজেন, নাইট্রোজেন দেখতে এমন হয় 14 × 2 = 28 এটার ভর। তারপরে সি নাম্বার হচ্ছে ওয়াটার, ওয়াটারের ভর হচ্ছে 18। আর ডি নাম্বার হচ্ছে কি ভাইয়া আমার? সিলভার, সিলভারের ভর হচ্ছে 107.88, মানে ধরো 108 ধরে নিতে পারো। সো এগুলোর মধ্যে তুমি দেখো কোনো একটা ভগ্নাংশের লব যদি ফিক্সড হয়ে যায়, সবাই তো 1, যার হর ছোট সেটা বড় হয়, তাহলে হর ছোট কার? হর ছোট হচ্ছে এইটার। তার মানে যার m কম, এই ব্যাপারটা খেয়াল করে যে n এর সাথে m এর সম্পর্ক কি? উল্টা না? n আর m এই দুটার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যার m কম তার n বড়, আর যার n বড় তার পরমাণু বেশি, যার পরমাণু কি বেশি। তার মানে এখানে তুমি খেয়াল করো ভাইয়া, m কার কম? m হচ্ছে পানির কম। কার কম? পানির কম। তার মানে এই যে পানির m কম, মানে মোল সংখ্যা বেশি, মোল সংখ্যা যার বেশি তার সাথে অ্যাভোগাড্রো নাম্বার গুণ করলে বেশি আসবে উত্তরটা। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কি? সি। ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ক্লিয়ারলি বুঝতে পেরেছো? হ্যাঁ, এই তো সি বলছো, রূপা সি বলছে, তারপরে বাকিরা এখনো চিন্তায় আছো। সো আশা করি বুঝতে পেরেছো কিভাবে কোশ্চিনটার সলিউশন নিয়ে যেতে হবে। সবাই বুঝছি তো? বুঝছি কিনা সবাই একটু জানাও, সবাই একটু জানাও বুঝছি কিনা। এখানে আমি একটু বলে দিই এই লাইনটা, যে যা লব একই হলে যার হর ছোট সে বড় হয়। লব একই হলে, লব তো সবার 1, যার হর ছোট মানে নিচেরটা ছোট, ক্লাস 5 এর পড়া, সেটা বড়, আর বড়টার হচ্ছে পরমাণু সংখ্যা বেশি। সবাই ক্লিয়ার? ওকে, 4 নাম্বারটা ডান। 5 নাম্বারে আমরা চলে আসছি। 5 নাম্বার কি বলবো? এটা আসছে অর্গানিক থেকে। নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক? আচ্ছা, অ্যাসিডের 4টা জাতক ছিল। অ্যাসিডের কয়টা জাতক ছিল? 4টা। সো অ্যাসিড দেখতে কেমন ছিল? RCOOH। সো অ্যাসিডের জাতকগুলোতে আমি তোমাকে বলে দিছিলাম যে ভাইয়া অ্যাসিডের জাতকগুলোতে OH পোরশনটা থাকবে না, বাকিটা কিন্তু থাকবে। তাহলে OH চলে যাবে, তাহলে অ্যাসিড ক্লোরাইড বলছে, তার মানে RCO থাকবে এবং ক্লোরিন কেমন দেখতে হয়? এরকম। তাহলে এটার অ্যান্সার কি হবে? RCOCl। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। বা আমরা এই জিনিসটাকে যদি এক্স্যাক্টলি লিখি, এটা অ্যাসিড হ্যালাইড থেকে আসছে। এবার যদি আমরা তোমাকে বলি অ্যাসিড অ্যামাইড, তাহলে RCO তো থাকবে, অ্যামাইড থেকে আসবে NH2, অ্যামাইড থেকে আসবে কি ভাইয়া? NH2। এবার যদি আমি তোমাকে বলি অ্যাস্টার, তাহলে হবে RCOO, এই যে RCO থাকবে আর এখানে আসবে OR', এটার নাম অ্যাস্টার। আর অ্যানহাইড্রাইড কেমন ছিল? মাঝখানে O, দুই সাইডে হচ্ছে কি ভাইয়া? CO, দুই সাইডে CO, দুই সাইডে R, এটার নাম ছিল অ্যানহাইড্রাইড। এই 4টা হচ্ছে অ্যাসিডের জাতক, এই 4টা হচ্ছে অ্যাসিডের জাতক। অ্যাসিডের জাতকগুলোর এই যে কার্যকরী মূলকের সংকেত খুবই ইম্পর্টেন্ট ভাই এক্সামে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ওকে, সো দেখো তাইলে অ্যাসিড ক্লোরাইডের কোনটা হচ্ছে? সবাই অ্যান্সার দাও তো এটার।
5 নাম্বারটার অ্যান্সার দাও। অ্যাসিড ক্লোরাইডের অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করার ট্রাই করি ভাইয়া, এটা কি হবে? 5-এর কি হবে? ততক্ষণে আমি বলে দিই যে আমাদের এগ্রি প্লাস জিএসটি যে প্রত্যাবর্তন ব্যাচ, সেখানে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি তোমাদের। তো তোমাদের ক্লাস শুরু হচ্ছে 2 তারিখ থেকে ইনশাআল্লাহ। তোমরা যদি এই একটা কোর্স নাও, এগ্রি জিএসটি আরইউ সহ তোমার সামনের যতগুলো এক্সাম আছে সব কভার হবে। আর যারা 25-26 ব্যাচ আছো, কেমিস্ট্রি বসে চলে আসো, রিভিশন কোর্স ফ্রি, অথবা রিভিশন কোর্স নিয়ে নাও, সাজেশন বুকটা ফ্রি পেয়ে যাচ্ছ। সো আমাদের কেমিস্ট্রি বসের যে রিভিশন কোর্সটা আসতেছে সেটা 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, জলদি জলদি সবাই জয়েন করবা। ওকে, সো সাইড ভাই আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই অ্যান্সার দিচ্ছে। এই বি অ্যান্সার দিলা কেন? অ্যাসিড ক্লোরাইড বলছে তো, অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড কি বি? অ্যাসিড ক্লোরাইড হচ্ছে, দেখো তো ক্লোরিন থাকতে হবে, তাহলে RCOCl, এটা হচ্ছে আর তো নাই, খালি COCl। এটার অ্যান্সার হচ্ছে ডি। এটার অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? ডি। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? সবাই বুঝছি কিনা? এই রেসপন্স করো, সবাই ক্লিয়ার কিনা? 5 নাম্বারটা বুঝছি তো? ওকে, 6 নাম্বারে চলে যাও। 6 নাম্বারে কি বলতেছে? এগুলো দেখে দেখে পা লাগবে, এগুলোতে আমি টাইম নষ্ট করব না একদমই। ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা কত? এই দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, দেখো ক্যালসিয়াম ক্লোরাইড আমরা কি দেখতেছি? ক্যালসিয়াম 2+ আকারে থাকে, তাহলে এই দুইটা ক্লোরিন মিলে 2- হইতে হবে, দুইটা ক্লোরিন মিলে 2- হইতে হবে, তাহলে একটা ক্লোরিনকে কি হইতে হবে? -1। তার মানে ক্লোরিনে যে এভাবে আছে, এই যে এইটাই তো জারণ মান, ক্লোরিন এখানে আছে -1 আকারে, দুইজন আছে, তো ক্লোরিনের জারণ মান কত? -1। বা এটাকে x ধরে তোমরা যেভাবে করো করতে পারো, x ধরে করতে পারো। ক্লোরিনকে x ধরে নিবা, x × 2, আর ক্যালসিয়াম হচ্ছে +2, তার মানে 2x = -2, x = -1। একবারে মুখেই করতে হবে এটা, এটা টাইম আমরা বেশি দিব না। 6 নাম্বার শেষ। 7 নাম্বার, এইটাকে এপারে আমি দেখতে চাই, বন্ধনের হোমোলাইটিক বিভাজন। আচ্ছা, আমরা বাংলায় পড়ছিলাম 2টা বিভাজন হয়, অর্গানিক কেমিস্ট্রির বন্ধন বিভাজন 2টা পড়ছিলাম, একটা হচ্ছে সুষম বিভাজন, আর একটা শিখছিলা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজন মানে এরকম ছিল যে কার্বন এবং কার্বন ধরো আছে এইখানে, এই কার্বন এই বন্ধনে একটা ইলেকট্রন দিছে, এই কার্বন একটা দিছে, মাঝ বরাবর বন্ধন ভেঙে যায়, এটাকে বলা হয় সুষম বিভাজন। আর ধরো এখানে কার্বন আর নাইট্রোজেন আছে, সো এই কার্বন এখানে ইলেকট্রন দিছে, নাইট্রোজেন এখানে দিছে, সো নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি থাকে, সেটা কত? 3, আর অক্সিজেন কার্বনের হচ্ছে 2.5। সো বন্ধনে কি হয়? বন্ধনটা ব্রেক হলে নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রনটা নিয়ে যায়, নাইট্রোজেন হয় আংশিক নেগেটিভ, কার্বন হয় আংশিক পজিটিভ, যেটাকে কার্বনের মধ্যে এরকম পজিটিভ দিয়ে দেখানো হইতো। ঠিক আছে, সো এই বিষম বিভাজনে কি তৈরি হইতো? বিষম বিভাজনে তৈরি হইতো, এখান থেকে দেখা যাচ্ছে কার্বোক্যাটায়ন। এবার যদি কার্বনের ইলেকট্রন বেশি হয়, সো কার্বনের মাথায় মাইনাস আসবে, তখন হয় কার্বান আয়ন, কার্বনের মাথায় অ্যানায়ন, কার্বান আয়ন। আর সুষম বিভাজনের ফলে তৈরি হয় কি? এই কার্বনের মাথায় একটা ইলেকট্রন, এই কার্বনের মাথায় একটা ইলেকট্রন, এইগুলোকে বলা হয় ভাইয়া ফ্রি রেডিক্যাল। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কোশ্চিনে তো সুষম বিষম কিছুই বলে নাই, বলছে হোমোলাইটিক বিভাজন, তাহলে আপনি এখন বলেন অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার দাও। বন্ধনের হোমোলাইটিক বিভাজনে কি তৈরি হয়? এই সাইড ভাই মনে ভুলে গেছে, এটা সাস্টের ক্লাস না, এখানে নাই অপশনে, ঠিক আছে? এখানে একবার 4টা অপশন ফিরে আসছে। ওকে, এটার অ্যান্সার সবাই দাও। আব্দুর রৌফ আসসালামু আলাইকুম জানাইছে। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? সো এটা হোমোলাইটিক মানে ইংলিশ কথা বাংলা করে নাও, হোমোলাইটিক মানে হচ্ছে সুষম বিভাজন, হোমোলাইটিক মানে হচ্ছে সুষম বিভাজন। আর বিষম বিভাজনের ইংলিশটা কি ভাইয়া? হেটারোলাইটিক। হেটারোলাইটিক কি? হেটারোলাইটিক, হেটারোলাইটিক। সো তোমরা যারা সিয়াম ভাই মাঝে মাঝে ইংলিশ টার্মগুলো বলে ইগনোর করে যাও, দেখো এটা একটা অ্যাডমিশনের কোশ্চিন বা ঢাবির কোশ্চিন বা মেডিকেলের কোশ্চিন। এখানে ম্যাক্সিমাম টিচার যারা কোশ্চিন করে বা মেডিকেলের কোশ্চিন যে ডাক্তাররা করে, তারা কিন্তু ইংলিশ টার্মের সাথে বেশি অভ্যস্ত। সো বইয়ের মধ্যে কোনো ইংলিশ টার্ম যদি দেখে, ওইটা কিন্তু তুলে দিলে তোমার কিন্তু বলার সুযোগ না আমি বাংলা ভার্সনের স্টুডেন্ট। সো একটা বিষয় মাথায় রাখবা, অন্তত যে টপিকটা পড়ছো, টপিক রিলেটেড যে হেডিংটা আছে, এটার ইংলিশ টার্মটা শিখো। এটার ইংলিশ টার্ম ভাইয়ারা বলে দিচ্ছি, ইগনোর করো না, কোন সময় কোনটা কাজে লেগে যায় বলা যায় না। এই দেখো এখানে কাজে লেগে গেছে। সো এটার অ্যান্সার হবে এ, ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি। সবাই কি বুঝছি? এই তো হিমু অ্যান্সার দিছে, নাফিজ অ্যান্সার দিছে, থ্যাঙ্কস তোমাদের। সো আমাদের 7টা ডান, আমরা 8 নাম্বারে যাচ্ছি। 8 নাম্বার কোশ্চিনটা একটু হচ্ছে তোমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য, কারণ নিচের কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য। এই ডাইপোল মোমেন্ট নিয়ে কোশ্চিন তুমি এবার ঢাকা ভার্সিটির কোশ্চিন নিয়ে দেখছো, তুমি সাস্টের বিগত বছরের কোশ্চিন আমি কয়েকদিন আগে সলভ করছি, সেখানে দেখছো ইঞ্জিনিয়ারিং এ খুবই কমন একটা জিনিস ডাইপোল মোমেন্ট।
সো ডাইপোল মোমেন্ট নিয়ে পড়ালেখা আমি আমার এই জন্য একাডেমিক ব্যাচে সিডব্লিউ কেমিস্ট্রি বসের ক্লাসে আধা ঘন্টা ধরে এই ক্লাসটা নিছি, ডাইপোল মোমেন্ট যাতে একাডেমিক থেকে তোমরা কাভার আপ করতে পারো। সো যারা এখনো কেমিস্ট্রি বসে আসতে পারতেছো না কোনো একটা কারণে, কেন কি জন্য সেটা ভাইয়াকে জানাও, ভাইয়া আশা করি তোমার প্রবলেমটা সলভ করে দিতে পারবো। সো আমি বারবার বলতেছি কেমিস্ট্রি বস একটা কেমিস্ট্রি কোর্স যেটা তোমার অল কেমিস্ট্রি প্রবলেমস এর সলিউশন। চলে আসো, ঠিক আছে? সো ডাইপোল মোমেন্টের কোশ্চেনে দেখি কি সবাই কিভাবে অ্যান্সারটা করতে পারো। দেখো অ্যান্সারটা করার ট্রাই করো। ডাইপোল মোমেন্টের কোশ্চেন দেখো বলছে নিচের কোনটির ডাইপোল মোমেন্ট শূন্য। তো সবাই একটু অ্যান্সার করার ট্রাই করো তো ভাইয়া, এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, সবাই অ্যান্সার করো। আজকে উড়াধুরা কোশ্চেন সলভ হবে। হ্যাঁ উড়াধুরাই তো হচ্ছে, 8টায় চলে আসছে। ডাইপোল মোমেন্ট শূন্য। আমি একটু তোমাকে হিন্টস দিয়ে দিই, মনে রাখবা যদি তোমার যৌগটা এরকম প্রতিসম হয়, যেমন ধরো মিথেন আছে, মিথেন দেখতে কেমন হয়, কার্বনের 4টা হাতে 4জন আছে, হাইড্রোজেন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। সো এই যে মিথেন, এইটাকে যখন তুমি মাঝ বরাবর কেটে দিবা, ধরো এই বরাবর তুমি ভাগ করে ফেলছো যৌগটাকে, এই বরাবর তুমি যৌগটাকে ভাগ করে ফেলছো, তাহলে দেখো উপরের তলে কার্বন আর হাইড্রোজেন একটা বন্ধন আছে না, এই যে এরকম, নিচের তলেও কার্বন আর হাইড্রোজেন একটা বন্ধন আছে না এরকম। সো দেখো আবার এইদিকে কি, এদিকে কি আছে এরকম উপরে, আচ্ছা দুইটা তল দিছো তো, উপরে একটা তল নিচে একটা তল, উপরের তল আর নিচের তল দেখতে কি সেম না? যখন উপরের তল আর নিচের তল একে অপরের সাথে সেম হয় বা প্রতিসম হয়, তখন এই জায়গায় ডাইপোল মোমেন্ট বলো সেটা হবে শূন্য। ব্যাপারটা বুঝতে পারছো? অথবা তুমি এই মিথেনটাকে চিন্তা করো এরকম যে সি এরকম এইচ 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 এইচ, তুমি একটু আগে ভাঙছো কিভাবে, এই বরাবর না কাটছো, এইবার তুমি কাটবা এরকম লম্ব বরাবর, লম্ব বরাবর কাটলে এই সাইডে একটা অংশ পাচ্ছ, এই সাইডে একটা অংশ পাচ্ছ। সো এই পাশে কি আছে সিএইচ যেমন আছে, এই পাশেও তোমার কি আছে সিএইচ, দুইটা তল কি একে অপরের সাপেক্ষে সেম প্রতিসম, তাহলে এইখানে ডাইপোল মোমেন্ট শূন্য হবে। সো এই যৌগগুলোর মধ্যে দেখো এরকম একটা যৌগেই তুমি ডাইপোল মোমেন্ট শূন্য পাচ্ছ, সেটা হচ্ছে SiF4। SiF4 এ তুমি যদি খেয়াল করো সিলিকনটারে মাঝে রাখছো, এই পাশে একটা ফ্লোরিন, এই পাশে একটা ফ্লোরিন, এই পাশে একটা ফ্লোরিন, এই পাশে একটা ফ্লোরিন। সো তুমি যখন এটাকে মাছ দিয়ে কেটে দিবা, বা এইভাবে কাটতে পারো বা এইভাবে কাটতে পারো, তখন এই সাইডে সিলিকন আর ফ্লোরিন, এই সাইডে সিলিকন আর ফ্লোরিন, প্রতিসম পাচ্ছ না, তার মানে এইটাই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এটা তো 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস ডাইপোল মোমেন্ট আরেকটা কেসে শূন্য হয়, সেটা হচ্ছে যখন এই ধরনের যৌগ থাকে, ধরো হাইড্রোজেন আছে, ব্রোমিন আছে, ব্রোমিন না দিয়ে একবারে তোমাকে হ্যালোজেনটা দিয়ে দিই, যে কোনো প্রকার হ্যালোজেন গুলা X2, যেমন এখানে হইতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই ধরনের যৌগগুলোতে ডাইপোল মোমেন্ট শূন্য হয়। কেন? কারণ তুমি যখন খেয়াল করো এই হাইড্রোজেন আর হাইড্রোজেন একে অপরের সাথে বন্ড করে আছে, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত 2.1, এটারও 2.1। সো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন এরকম শূন্য হয়, তখনও আমাদের ডাইপোল মোমেন্ট মিউ এর ভ্যালু শূন্য আসে। আবার যখন তারা একে অপরের সাপেক্ষে প্রতিসম হয়, তখনও তাদের মিউ এর ভ্যালু শূন্য আসে। সো এই ক্যাটাগরিগুলো মনে রাখবা। আর ডাইপোল মোমেন্ট বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, মিউ ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n প্লাস 2, মিউ ইকুয়ালস টু রুট ওভার n ইন্টু n প্লাস 2, যেখানে n বুঝাই হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা, যেখানে n কি বুঝায়, n আমাদের বুঝাই হচ্ছে বিজোড় ইলেকট্রন সংখ্যা, কোনো এক বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এটা সাস্টে আসছিল যে, বা এবার ঢাবিতেও আসছে যে হচ্ছে কোন যৌগটার ডাইপোল মোমেন্টের মান বেশি, কোন যৌগটার ডাইপোল মোমেন্টের মান বেশি। সো এটা এইভাবে তোমাকে করতে হয়েছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি ডাইপোল মোমেন্ট নিয়ে বেসিক আলোচনা। আশা করি সবাই ক্লিয়ার হইছো, সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট বক্সে জানাই দাও সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। যদি বুঝো তাহলে আমরা নেক্সটে চলে যাব। মিথেন, কার্বন টেট্রাব্রোমাইড, অ্যাসিটিলিন, 3টি অণুরই শূন্য ডাইপোল মোমেন্ট রয়েছে। যাক মাশাআল্লাহ, ওকে আমরা বুঝতে পেরেছি না? ওকে আমরা নেক্সটে যাচ্ছি 9 নম্বরে। 9 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলতেছে, এটা সবার পারা উচিত। দেখো 250 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন, যেখানে দ্রবের আণবিক ভর 106। 106 দেখে তোমার মনে আসা উচিত ভাইয়া কার আণবিক ভর যেন 106, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। আমি তোমাকে কয়েকদিন বলে দিছিলাম যে ভাইয়া তোমার কয়েকটা আণবিক ভর দেখলেই বা কয়েকটা যৌগ দেখলে আণবিক ভর মাস্ট মনে রাখা লাগবে। সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট 106, সোডিয়াম হাইড্রোক্সাইড কত ভাইয়া
40, ক্যালসিয়াম কার্বনেট কত 100, সালফিউরিক অ্যাসিড কত 98। এইগুলো যদি তোমার মাথায় না আসে তোমার প্রিপারেশন এনাফ না, তুমি ভালোভাবে পড়তেছো না, তুমি প্র্যাকটিস কিছুই করো না। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। গ্লুকোজ কত, গ্লুকোজ তুমি এখন হিসাব করবা পরীক্ষায় 180, গ্লুকোজ হচ্ছে 180। চিনি কত C12H22O11, এই চিনিরটা মুখস্থ আছে সবার? চিনিরটা বসাও তো, বলো চিনির ভর কত। এই জিনিসগুলো মুখস্থ না থাকলে তোমার প্রিপারেশন আপ টু দ্য মার্ক আমি বলতে পারবো না, এটা একদম ট্রু কথা। ওকে, সো এখন দেখো এই কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনটা বলছে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন। আমরা কি একটা সূত্র জানি না যে W সমান SMV ডিভাইডেড বাই 1000, এই সূত্রটা জানো না? তো এখানে জাস্ট এস এর ভ্যালুটা বসাই দাও। এস এর ভ্যালু কত আছে? ডেসিমোলার। আর একটা ভালো কথা, সবাই কমেন্ট করো তো ভাইয়া, ডেসিমোলার মানে এখানে আমি এই এস কত বসাবো? ডেসিমোলার মানে এটার হচ্ছে এটার ঘনমাত্রা কত, ঘনমাত্রা কত বসাবো? ডেসি মানে কত, ডেসিমোলার মানে কত বসাবো? সবাই একটু কমেন্ট করো, ডেসিমোলার মানে কত বসাবো? আমরা জানি ডেসিমোলার মানে সেটা হচ্ছে 10 মানে 1/10 মানে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে এরকম। তাহলে ডেসিমোলার মানে হচ্ছে 0.1, এই জিনিসটাও লিখে দিচ্ছি। ডেসিমোলার মানে হচ্ছে ঘনমাত্রা 0.1 মোলার। সবাই বলো তো সেমিমোলার মানে কি? সেমিমোলার মানে অর্ধেক মানে 0.5 মোলার। আর বাকিগুলো সেন্টি মানে হচ্ছে 0.01, মিলিমোলার মানে 0.001, মোলার মানে 1 মোলার। সবাই আশা করি এটা নোট করে নেবেন। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, এখানে তাহলে ডেসিমোলার বলছে তার মানে 0.1, আণবিক ভর বলে দিছে 106, ভি এর ভ্যালু দিয়ে দিছে হচ্ছে 250 ml। সো এখানে 1000 যদি সূত্রে থাকে সো ভি আর ml এই বসাবো, আর নিচে হচ্ছে কি ভাইয়া 1000। সো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এই শূন্য কাটে, আর এখানে ক্যালকুলেশনে তুমি একটু ঝামেলায় পড়বা, তাই না? সো এখানে দেখো একটা ঝামেলাপূর্ণ ক্যালকুলেশন হয়তো তুমি পারবা। এখানে 25, এখানে 100, এখানে কত আসছে 4। সো 4 দিয়ে যদি 106 কে কাটো, মোটামুটি এটা কত আসে? 4 দিয়ে 106 0.1। এই 0.1 কে কি লেখা যায় ভাইয়া? 0.1 যেটা, এই জিনিসটাকে তুমি ইচ্ছা করলে 1/10 লিখতে পারো। 10 যদি নিচে আসে এটা আর কি থাকে? এটা যদি 0.1 না ধরে তুমি যদি এটাকে 1/10 লিখো, 10 নিচে আসে, তাহলে এই 40 হয়ে যায়। এটা 4 × 10 40, 40 × 106 মানে 40 × 106 মানে 40 দুগুণ 80, 3 40 এবং 120। 120 হলে বেশি হয়ে যাচ্ছে, আবার 80 হলে কম হয়ে যাচ্ছে। তাহলে 40 দুগুণ 80, 2 এর থেকে একটু বড় হবে। 2 এর থেকে একটু বড় কোনটা আছে? 2 একটু বড় মানে ভালোই বড়, 120 এর কাছাকাছি। তো এইটা হবে না, 2.56 আর 2.65, এই দুটার মধ্যে একটা ঝামেলা হবে। সো তার মানে তুমি অনেকভাবেই ক্যালকুলেশনটা করতে চাইলা, তারপরেও একটা ঝামেলায় পড়ে গেছো। 2.56 হবে না 65 হবে। এবার অন্য নিয়মে আসো। অন্য নিয়মটা কি? এইটা হবে না, এটা আমি একটু কনফিউশন। অন্য নিয়ম হচ্ছে তোমাকে বলছে ফার্স্ট অফ অল 250 ml। 250 ml মানে কি? 1000 এর 4 ভাগ। 1000 1 লিটারে হয় 1000 ml, 4 ভাগ করলে 250 ml। তার মানে আণবিক ভরও কি হয়ে যাবে? 4 ভাগ। আণবিক ভর যদি 106 থাকে তাহলে হাফ করো তো, 106 এর হাফ করলে আসে 53, আর 4 ভাগ মানে এটার আবার হাফ করতে হবে, তাহলে এটা আসে 26.5। তার মানে 250 ml এ আছে 26.5, যদি সেটা 1 মোলার ভর হইতো। এখন কি 1 মোলার বলছে না ডেসিমোলার বলছে? মানে বলছে আরো 10 ভাগ করো, তার মানে এইটাকে আরো 10 দিয়ে ভাগ করো, তাহলে আরেকটা দশমিক সরে যাবে, তাহলে এটা হবে 2.65 গ্রাম। একবারে আমি কিন্তু সূত্র না বসিয়েও এটার অ্যান্সার বের করে ফেলতে পারি। বুঝা গেছে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি। আমরা কিন্তু এই জায়গায় এসেও হাতে ক্যালকুলেশনে একটু ঝামেলায় পড়তেছিলাম, আমি হাতে ক্যালকুলেশনের জিনিসই আনলাম না, আমি পুরো উল্টা নিয়মে খেলে দিলাম। এই জিনিসটা অনেক আসে, এই কোশ্চেনটা অনেকবার আসছে। তোমরা মুখস্থ রাখতে পারো, বাট মুখস্থ রাখা আসলে লাগে না যারা সিয়াম ভাইয়ের টেকনিক গুলো অবলম্বন করবা। সো আমরা এই জন্যই বলতেছি এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচে এই ধরনের টেকনিক সব কিছু তোমাদেরকে ইজি করে দেওয়া হবে। তো তোমরা জয়েন করবা ইনশাল্লাহ। আর 25-26 জন্য তো আছেই আমাদের রিভিশন কোর্স, কোনো প্যারা নাই। সবাই ক্লিয়ার তো ব্যাপারটা? আচ্ছা, রাজু কলেজের টপার, ঠিক আছে। রাকিবুর, আচ্ছা ঠিক আছে, রাকিবুর তো রেগুলারই ক্লাস করো, মাশাআল্লাহ ভালোই বুঝতেছো। তারপর মাহমুদুল হাসান আসছো আজকে, থ্যাঙ্কস তোমাকে, তুমিও রেসপন্স করতেছো। সবাই কি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? এটা কিভাবে করলাম
আশা করি বুঝতে পেরেছো। হ্যান্ড ক্যালকুলেশন এভাবেই তোমাদেরকে ইজি করে দেওয়া হবে। তো এটা কত নাম্বার ছিল? 9 নাম্বার। আমরা এখন 10 নাম্বার কোশ্চেন সলভে চলে যাচ্ছি। 10 নাম্বারটা কি বলতেছে, নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য, শুধু প্রাথমিক না মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, এটার সাথে জারক পদার্থ, এটা হইতে হবে। সো এইটা তোমরা কি পড়ছো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিভাবে মনে রাখা লাগে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখার একটা টেকনিক হচ্ছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থগুলো এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে আমাদেরকে মাস্ট সি থাকবে। কি থাকবে? ওই যে যৌগটার সংকেতের মধ্যে মাস্ট সি থাকবে, একটা ব্যতিক্রম আছে, সেইটা হচ্ছে এক্সেপ্ট HCl। HCl এর যে সি এটা থাকলে সেটা প্রাইমারি হবে না। আর একটা মনে রাখতে পারো ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে প্রাইমারি আমি যদি এখন তোমাকে বলি, আচ্ছা ভাইয়া সোডিয়াম কার্বনেট এখানে কি সি আছে না? হ্যাঁ, তার মানে এটা প্রাইমারি। ওই দুটার সি তো নাই, এটা প্রাইমারি। এবার আমি যদি বলি ভাইয়া CaC2O4 ক্যালসিয়াম অক্সালেট, এটা কি প্রাইমারি? ইয়েস, এটাও প্রাইমারি। তারপরে H2C2O4 অক্সালিক অ্যাসিড, ভাইয়া এখানেও সি আছে, এটাও প্রাইমারি। এবার যদি আমি তোমাকে বলি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ভাইয়া এখানেও সি আছে, ওই সি গুলো তো নাই, তাহলে এটাও প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের একটা বৈশিষ্ট্য মনে রাখবা, এরা সচরাচর জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এক কথায় বায়ুমণ্ডলের সাথে রিয়াকশন করে না। যারা রিয়াকশন করে না তাদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তাহলে ঘনমাত্রা যেহেতু দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এদের দিয়ে তুমি প্রমাণ দ্রবণ তৈরি করা যাবে। প্রমাণ দ্রবণ মানে কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে, তাহলে প্রমাণ দ্রবণ এদের দিয়ে বানানো যাবে। ঠিক আছে, এই জন্য বলছে প্রাইমারি মানে প্রাথমিক, প্রমাণ দ্রব্য। প্রমাণ মানে কি? যাদের ঘনমাত্রা তুমি ঠিক রাখতে পারবা দীর্ঘ সময়, ঘনমাত্রা জানো। কিন্তু সেকেন্ডারি দিলে কি হবে? এরা জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে ফেলবে, যার ফলে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যাবে, তাই এদেরকে প্রমাণ দ্রবণ বলা হয় না। সো সেকেন্ডারির মধ্যে এক্সাম্পল কি আছে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে এক্সাম্পল আছে এই যে এখান থেকে HCl, যে কোনো প্রকার শক্তিশালী অ্যাসিড ক্ষার, এগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। HCl, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, একটার মধ্যেও সি দেখতেছো না, এক্সেপ্ট এইটা সি। তারপরে আমাদের আছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এখন সবাই একটু অ্যান্সার করো কি হবে এটা? এটা আছে সোডিয়াম কার্বনেট, আচ্ছা এটা সি আছে, তার মানে এটা প্রাইমারি, বুঝলাম। এটাতেও সি আছে, এটাও প্রাইমারি। এটাতেও সি আছে, এটা প্রাইমারি। এটাতে সি নাই মানে এটা সেকেন্ডারি। সেকেন্ডারি তোমার চাই নাই, তাহলে এটা বাদ। এখন এই তিনটার মধ্যে তিনটাই প্রাইমারি, আবার একই সাথে জারক হইতে হবে। তাহলে জারক কোনটা হবে? সোডিয়াম কার্বনেট জারক, K2Cr2O7 জারক, নাকি Na2C2O4 মানে সোডিয়াম অক্সালেট জারক? কোনটা জারক? সো আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখা লাগবে, কোনো একটা পদার্থ জারক হতে গেলে মনে রাখবা তার জারণ সংখ্যা বা জারণ মান সর্বোচ্চ হতে হবে, জারণ মান ম্যাক্সিমাম হতে হবে। এখন তুমি খেয়াল করো এখানে Na2C2O4 এই যৌগে কার্বনের জারণ মান যদি তুমি হিসাব করো মোটামুটি আসতেছে +3, তুমি এটা হিসাব করে নিবা। কিন্তু আমরা জানি কার্বনের জারণ মান সর্বোচ্চ হতে পারে +4, তার মানে এটা +4 হতে পারে। আছে কত? +3, তার মানে এটা কিন্তু প্রাইমারি, কিন্তু এটা কিন্তু জারক না, এটা হচ্ছে বিজারক। সোডিয়াম কার্বনেটে দেখো কার্বনের জারণ মান এখানেও আছে হচ্ছে +3, এখানেও আছে কি আচ্ছা এখানে +3 না, এটা হচ্ছে +4 আছে। বাট এই যে এই সোডিয়াম কার্বনেট কিন্তু জারক বিজারক হিসেবে কাজ করে না। এই জিনিসটাকে আমরা চিনি হচ্ছে একটা সল্ট হিসেবে, লবণ হিসেবে, একটা সল্ট হিসেবে, লবণ হিসেবে। এখন আসো K2Cr2O7, যারা পরিমাণগত রসায়ন পড়ছো তারা এখান থেকে আন্দাজ করতে পারবা যে অক্সিজেন এখানে আছে -2 × 7 মানে -14, পটাশিয়াম আছে হচ্ছে এখানে +2 মানে দুইটা মিলে -12, ক্রোমিয়াম আছে দুইটা ক্রোমিয়াম মিলে -12, তাহলে একটা ক্রোমিয়াম হচ্ছে -6, ওইদিকে গেলে +6, তার মানে ক্রোমিয়াম এখানে আছে হচ্ছে +6 আকারে। আর ক্রোমিয়ামের +6ই হচ্ছে তার ম্যাক্সিমাম জারণ নাম্বার, তাহলে এটা হচ্ছে জারক। এটা কি ভাইয়া? জারক। তার মানে আমার অ্যান্সার কি হবে? K2Cr2O7। একদম এক্সপ্লেনেশন সহ ব্যাখ্যা করলাম। এইটা খুবই আসে প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনগুলা, এইগুলো খুব সুন্দর করে মনে রাখবা। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনগুলা খুব সুন্দর করে মনে রাখবা, এই জিনিসগুলো আসে। তারপরে এর মধ্যে কোশ্চিনটা, এটা সুন্দর কোশ্চিন, এটা একটু প্যাচাইছে, সো প্যাচানো কোশ্চিনটা আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। সো এই পর্যন্ত যে 10টা কোশ্চিন সলভ হয়েছে, তোমাদের কোনো কোশ্চিন বুঝতে অসুবিধা হইলে ভাইয়াকে জানাই দাও। আশা করি ক্লিয়ার সবাই।
সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, K2Cr2O7 সবাই জানাইছো, থ্যাংক ইউ তোমাদের। ওকে, ক্লিয়ার তো? যদি ক্লিয়ার হয় আমরা নেক্সটে যাব। সবাই ক্লিয়ার কিনা? আমরা 10টা শেষ করে ফেলছি, সবার সাথে একটু গল্প করি চলো। মোটামুটি আমরা এগুলো একটু এক্সেপশনাল জিনিসগুলো আমরা একটু সুন্দরভাবে মনে রাখবো। এই যে এখানে এক্সেপশনাল কিছু জায়গা আছে, এগুলো একটু নোট করে রাখো এখন থেকে। ক্লিয়ার? এরপরে যাব, পরেরটাই যাব। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি এটা? আচ্ছা, পরেরটায় যাচ্ছি। 11 নাম্বার, নিচের কোন বিক্রিয়া দ্বারা একটি নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব? নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব। নতুন কার্বন কার্বন বন্ধন গঠন কোন বিক্রিয়ার মাধ্যমে সম্ভব? এক হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, 2 হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া, 3 হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, 4 হচ্ছে রাইমার্ট টাইম্যান বিক্রিয়া। সো অনেকেই হয়তো নামগুলো শুনে রিকল করতে অনেক প্যারা হয়ে যাচ্ছে প্রথম দিকে। সো আমি তোমাকে একটু মনে করাই দিই যে ক্যানিজারো বিক্রিয়াতে কি হইতো। ক্যানিজারো বিক্রিয়ায় যেটা হইতো যে আলফা হাইড্রোজেন থাকা লাগতো না। কোনো একটা অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন যদি না থাকতো তারা ক্যানিজারো বিক্রিয়া দিত। রাইমার্ট ফিডেল ক্রাফট বিক্রিয়া কোথায় শিখছিলা? বেনজিনের মধ্যে শিখছিলা। বেনজিনের সাথে তুমি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করছিলা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে। আচ্ছা, ক্লিমেনসন বিজারণ কি ছিল? এখানে বিজারণ হবে। বিজারণ মানে কি? কোনো একটা যৌগে অক্সিজেন বের হবে, হাইড্রোজেন ঢুকবে। সো অক্সিজেন বের হবে, হাইড্রোজেন ঢুকবে, এবং এটা কার্বনিল যৌগের বিজারণটা হইতো। এইটা কি রাইমার্ট টাইম্যান বিক্রিয়া। সো রাইমার্ট টাইম্যান বিক্রিয়া হচ্ছে ফেনলে হইতো, যার মাধ্যমে আমরা হচ্ছে স্যালিসালডিহাইড পাইতাম। কি পাইতাম? স্যালিসালডিহাইড। হয়তো বুঝতেছো না, সমস্যা নাই, আমি একটু ক্লিয়ার করি। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা যদি আমরা একটু মনে করি, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা এরকম হইতো। ধরো এখানে একটা যৌগ আছে CH3 CO CH3, এরকম একটা যৌগ আছে। এটাকে আমরা যখন ক্লিমেনসন বিজারণ করতাম তখন এর মধ্যে আমরা দিতাম জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক প্লাস Hg মানে মার্কারি প্লাস গাঢ় HCl। সো ক্লিমেনসন এটা দিলে বিজারণ হইতো। বিজারণ মানে কি? বিজারণ মানে সোজা কথা, এখান থেকে অক্সিজেন বের হবে এবং হাইড্রোজেন ঢুকবে। তাহলে এটা কি হইলো? CH3 CH2 CH, এই যে অক্সিজেন দুইটা বের হয়ে, একটা অক্সিজেন বের হয়েছে, দুইটা হাইড্রোজেন এখানে ঢুকছে, এখানে হয়ে গেল CH3। দেখো তো এই যে বিক্রিয়ার মাধ্যমে আগে ছিল কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ধন, এখন কি হয়েছে? এই অক্সিজেনটা চলে গেছে, হাইড্রোজেন আসছে, যার ফলে এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা কানেকশন আসছে না। সো এইটাই হবে আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সবাই বুঝছো না? কার্বন এবং কার্বনের মাঝে বন্ধন গঠন সম্ভব হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার সবাই? উপস্থিতি খুবই হতাশাজনক। আচ্ছা, পরেরটায় যাই। 12 নাম্বার, প্রোটিনকে সম্পূর্ণরূপে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? ভাইয়া প্রোটিনকে ভাঙলে আমরা জানি, প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, তার মানে এটার কারেক্ট অ্যান্সার হবে অ্যামাইনো অ্যাসিড। 12 নাম্বার ডান। 13 নম্বরে চলো, আদর্শ পানির ডিজলভ অক্সিজেন বা DO এর সীমাগত। আমরা জানি আমাদের সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয়ের জন্য 6টা প্যারামিটার আছে। একটা হচ্ছে pH, পানির pH, আর একটা হচ্ছে ক্ষরতা, একটা হচ্ছে, তারপর আসে হচ্ছে DO, পানিতে ডিজলভ অক্সিজেন, BOD, COD, আর হচ্ছে TDS। এই 6টা প্যারামিটারে WHO কর্তৃক কিছু ভ্যালু দেওয়া আছে। এইগুলো যে কোনো এক্সামে খুবই বেশি আসে। সেটা হচ্ছে পানির pH মান 6.5 থেকে 8.5 এর মাঝে থাকলে পানি স্বাদহীন হয়, গন্ধহীন হয়, অনেক ভালো হয় সেটা। ক্ষরতার মান কি হওয়া লাগে? ক্ষরতার মানটা আমি অত জানার দরকার নাই। ক্ষরতা 2 ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। সো স্থায়ী ক্ষরতা কি হয়? পানিতে যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের সালফেট এবং ক্লোরাইড লবণ থাকে সেটাকে স্থায়ী ক্ষরতা বলে। অস্থায়ী ক্ষরতা হচ্ছে পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে তাকে অস্থায়ী ক্ষরতা বলে। এবং অস্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায়, ফুটিয়ে দূর করা যায়। টিক দিলাম। পানির DO এর মান কত? DO এর মান হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বোঝায়। এটা হচ্ছে 4 থেকে 6 ppm বা মিলিগ্রাম পার লিটার, অথবা 4 থেকে 8ও কোনো বইয়ে আছে, ঠিক আছে? এটাও হবে। BOD এর মান 6 ppm স্ট্যান্ডার্ড, COD এর মান 10 ppm স্ট্যান্ডার্ড, TDS এর মান 500 ppm স্ট্যান্ডার্ড। সো এই হচ্ছে মোটামুটি আমাদের
পড়ালেখা। সো এখন আমাকে কোশ্চেন করছে ডিও এর মান কত। ডিও এর মান হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, বা এটাকেই বলা হয় পিপিএম, এটাকেই বলা হয় পিপিএম। সবাই ক্লিয়ারলি বুঝছো? আশা করি এই তথ্যগুলো মনে রাখতে পারলে অনেকগুলো এমসিকিউ কমন পাবা, সলভ করতে পারবা। ওকে ক্লিয়ার। 14 নম্বরে যাচ্ছি, শুদ্ধটি নির্বাচন করো। শুদ্ধ মানে সঠিকটা নির্বাচন করতে বলছে। পিএইচ সমান কি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন হবে, এটা কাটা। মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নটা ভিতরে হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ হবে, কাটা। তাহলে এই দুইটা বাদ। তারপর কি আসছে? পিএইচ সমান মাইনাস লগ অফ দুইটা হাইড্রোজেন প্লাস দেওয়া, কাটা। পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছি আশা করি। 15 নম্বরে চলো, এসটিপিতে বিদ্যমান কোন গ্যাসের 1 লিটারে কতগুলো অনুসংখ্যা আছে? এটার অ্যান্সার করো। 1 লিটারে কতগুলো অনুসংখ্যা আছে? উইদাউট ক্যালকুলেটর এটার অ্যান্সার করবা। গ্যাসের আণবিক ভরটার 32 দেওয়া আছে, ওকে ঠিক আছে। এটা কিন্তু উইদাউট ক্যালকুলেটর হিসাব করতে হবে। সো উইদাউট ক্যালকুলেটর এটার অ্যান্সার কত হবে সবাই একটু কমেন্টে জানাও। 15 নাম্বারটার অ্যান্সার কত হবে উইদাউট ক্যালকুলেটর? সো আমরা একটু দেখি যে এসটিপিতে আমরা জানি 22.4 লিটার, যদি কোনো একটা গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, তার মানে 22.4 লিটারে থাকে 1 মোল, 1 মোলে থাকে আবার অ্যাভোগাড্রো নাম্বার অণু, তাহলে 22.4 লিটারে থাকে 6.023 10 টু দি পাওয়ার 23 বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আমাকে বলছে এখন 1 লিটারে, তাহলে 1 লিটারে কি হবে? 1 লিটারে থাকবে 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 22.4। এটাকে কিভাবে হাতে ক্যালকুলেশন করব? এটাকে কিভাবে হাতে ক্যালকুলেশন করব? সো হাতে ক্যালকুলেশন করার জন্য আমার যে জিনিসটা এখন মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে এই 22.4, এটা নিয়ে ক্যালকুলেশন করা আমার টাফ। আমি এটাকে 6.023 যদি আমি হিসাব করি, তাহলে আমি একটা কাজ করতে পারি এরকম যে 22টাকে আমি 2 বানাই, 22টাকে আমি 2 বানাই, তাহলে এটা আসে 2.24 বা এরকম সামথিং বানাইলাম, মানে 10 ভাগ করে দিলাম, তাহলে এই জিনিসটার সাথে কি 10 গুণ হবে, আলটিমেটলি তো 22ই থাকলো। এটা কি 10 টু দি পাওয়ার 1 না? তাহলে এই 10 টু দি পাওয়ার 1 10 এর পাওয়ার যখন ভাগ আকারে থাকে, এটা যখন উপরে যায় তখন মাইনাস হয়, তাহলে আলটিমেটলি এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার 23, এটা ভাগ আকারে আছে, উপরে গেলে -1 হবে, তাহলে 10 টু দি পাওয়ার 22। আর এইটা এখন আছে 2, এইটা আছে 6, তার মানে 2 আর 6 আলটিমেটলি 3 এর চেয়ে বড় কিছু একটা হবে। সো এটা কাটলে তুমি 3 পয়েন্ট সামথিং একটা কিছু একটা পাবা। সো 3 পয়েন্ট সামথিং বলতেছে, সরি 3 পয়েন্ট সামথিং না, একটু আমার ভুল হয়েছে, 3 পয়েন্ট সামথিং না, এটা তো হচ্ছে 2 এর থেকে বড়, আর এটা তো একদমই 6, মানে 3 এর থেকে একটু ছোট কিছু পাবা, তার মানে 2 পয়েন্ট সামথিং কিছু একটা পাবা, 2 পয়েন্ট সামথিং একটা কিছু পাবা। সো 2 পয়েন্ট সামথিং পাবা ইন্টু 10 টু দি পাওয়ার 22। সো এখন বলো তো 2 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 22 কোনটা আছে? 2 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 23, কাটা এটা। 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 22 না, 2 পয়েন্ট সামথিং এটা হবে, 0.63 এটা কাটা, 2 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 22, তাহলে অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? 15 নাম্বারটা আশা করি হ্যান্ড ক্যালকুলেশন গুলো আমরা এভাবে যদি নিজেরা ট্রাই করি বাসায়, তাহলে কিছুই না, এগুলা ইনশাল্লাহ সবই সলভ হবে। ওকে, সো পরেরটায় আমরা চলে যাই। তাহলে তোমরা কারা কারা আসো একটু হাত তুলো তো, যে আসি হাত তুলো। 15 নাম্বার পর্যন্ত আমরা করে ফেলছি। সবাই কারা কারা আসো একটু হাত তুলো, ক্লিয়ার কিনা, বুঝছো কিনা জানাও ভাইয়াকে। কারা কারা আসো একটু হাত তুলো যে ওকে প্রেজেন্ট, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, কারণ এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আব্দুর রৌফ আসি, বাকিরা একটু জানাও যে আমি আসি, হাত তুলো বা বলো আসি, ক্লিয়ার কিছু একটা বলো, আমি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আশা খাতুন
কে মেনশন করছো? রূপা আছো, ওকে। তো চলো আমরা 16 নাম্বারটা চলে যাচ্ছি। 16 নাম্বার কি বলতেছে, নিচের কোনটি উভধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড কারা হয়তো? আমরা মনে রাখবো যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, টিন, লেড, বেরিলিয়াম, এদের সাথে অক্সিজেন অ্যাড করলে যা হয় এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। তাহলে এখানে অ্যান্সার কি হবে উভধর্মী অক্সাইডের? যে এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, সো এটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই আশা করি বুঝছি। পরেরটায় যাচ্ছি। তো 17 নম্বরে চলো। 17 নাম্বার কি বলছে, তড়িৎ চৌম্বকীয় বিকিরণের দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য পরিসীমা কত? আমরা জানি যে আমাদের তড়িৎ চৌম্বকীয় বিকিরিত রশ্মি অনেকগুলো আছে। সিজিক্সু ভিমরিখাই, এটা দিয়ে মনে রাখতাম, সিজিক্সু ভিমরিখাই, এই যে এইভাবে মনে রাখতাম। সো সিজিক্সু ভিমরিখাই। সো সিতে হচ্ছে কসমিক রে বা মহাজাগতিক রশ্মি, জিতে হচ্ছে গামা রশ্মি, এক্সতে হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে, ইউতে কি আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি, ভিতে কি ভিজিবল রে বা দৃশ্যমান অঞ্চল, ইনফ্রারেড রে মানে হচ্ছে অবলোহিত রশ্মি, এমতে হচ্ছে মাইক্রোওয়েভ, আরতে হচ্ছে রেডিও ওয়েভ। সো আমরা জানি কোনো একটা এরকম মহাজাগতিক রশ্মি থেকে শুরু করে এই যে রেডিও ওয়েভ পর্যন্ত যদি আমি উপর থেকে নিচে আসি, আমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার ভ্যালু বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে এবং শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা সবকিছু হচ্ছে কমে যায়। সো এই অর্ডারটা কিন্তু খুবই আসে এক্সামে, অর্ডারটা মনে রাখবে। এখন আমাকে জিজ্ঞাসা করছে এই যে ভিজিবল রে, এই ভিজিবল রে এইটার ক্ষেত্রে 380 থেকে 780 যে ন্যানোমিটার, এইটা তোমার জানতে চাওয়া হয়েছে। ভিজিবল রে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে, ভিজিবল রে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। সো এইটাই হচ্ছে আমাদের এখন কারেক্ট অ্যান্সার হবে। সবাই আশা করি বুঝতে পারছি। এখন আলট্রাভায়োলেট রশ্মি উপরে আছে, তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য কি কম হবে না? সো এটা হয় 10 থেকে 380 ন্যানোমিটার, এটাও একটু মনে রাখো, এটাও একটু মনে রাখো, 10 থেকে 380 ন্যানোমিটার। আর ইনফ্রারেড রে যেটা, এটা হচ্ছে 780 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার। এখন আসো 10⁶ ন্যানোমিটার। এখন আসো এই যে ইউভি রশ্মির বিভিন্ন ব্যবহার আছে, এটা জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ইউজ হয়, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। সো তখন এটার তরঙ্গ দৈর্ঘ্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। এই তথ্যটা মনে রাখবা, ওকে ওকে, এই তথ্যটা মনে রাখবা। আরো কিছু তথ্য অনেক কিছুই আছে, আমি এখন দিতেছি না, এটা অনেক কিছুই আছে। যেমন আমাদের হচ্ছে ইনফ্রারেড রে মানে অবলোহিত রশ্মির বিভিন্ন ব্যবহার আছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়, নেয়ার আয়ার, মিডিল আয়ার, ফার আয়ার, ঠিক আছে। তারপর আমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এগুলোর ব্যবহারও তো আছে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, যে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা নিয়ে কোশ্চিন আসে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। সো 17 নাম্বার ডান। এবার 18 নাম্বার। 18 নাম্বার কি বলতেছে, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টা? এইটা যারা আসো আশা করি সবাই পারবা যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে মাত্র 12টা, ঠিক আছে, 13টা দাগায়ও না, গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে 12টা। সো এর মধ্যে আমরা ওই যে অ্যাটম ইকোনমি নিয়ে পড়ালেখা করি, সো এই জিনিসগুলো আশা করি আমাদের মনে আছে। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি 12টা। 19 নাম্বার, বেরিয়াম সালফেটের বর্ণ কি রূপ? সো এই বেরিয়াম সালফেটটা আসলে আসছে সালফেট আর কার্বনেট এই দুইটা শনাক্তকরণ থেকে। সো সালফেট এবং কার্বনেট শনাক্ত করার জন্য আমরা বেরিয়াম নাইট্রেট ইউজ করতাম। সো বেরিয়াম নাইট্রেটের সাথে আমরা যখন সালফেট অ্যাড দিতাম তখন বেরিয়াম পজিটিভ আর সালফেট নেগেটিভ দুইটা মিলে বেরিয়াম সালফেট তৈরি হইতো। আর আমি যখন কার্বনেটের সাথে সেম ভাবে বেরিয়াম নাইট্রেট অ্যাড দিতাম তখন এখানে কি হইতো, কার্বনেট নেগেটিভ আর বেরিয়াম পজিটিভ, বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম হচ্ছে কার্বনেট এখানে তৈরি হয়ে যেত, বেরিয়াম কার্বনেট এখানে তৈরি হয়ে যেত। সো যেটাই হোক, সালফেট আর কার্বনেট যেটাই হোক, এখানে সালফেটের কালারও হয়তো সাদা, কার্বনেটের কালারও হয়তো কি সাদা। সো একটা জিনিস মনে রাখবা, আমরা যে আয়ন শনাক্তকরণ করি সেখানে যে নেগেটিভ আয়নগুলো আছে, ক্লোরাইড, সালফেট, তারপরে ক্লোরাইড, ব্রোমাইড, সালফেট, কার্বনেট, সবার কালারই সাদা হয়, সবার কালারই সাদা। সো এটা হবে সাদা, হোয়াইট, ওকে, সবাই বুঝতে পেরেছি? ওকে, সো এটা গেল 19 নাম্বার। 20 নাম্বার, নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ? এটা গত দিনের পড়ানো। হেটারোসাইক্লিক যৌগ হচ্ছে বেনজিন না, কারণ বেনজিনের প্রতিকোণায় কার্বন আছে। টলুইন না, প্রতিকোণায় কার্বন আছে। ফেনল না, প্রতিকোণায় কার্বন আছে। পিরিডিন হ্যাঁ, বেনজিনের মতো দেখতে, বেনজিনের মতো দেখতে, জাস্ট এই কোণায় নাইট্রোজেন ঢুকে গেছে। তার মানে এইটাকে বলা হবে হচ্ছে আমাদের কি, এইটাকে বলা হবে হচ্ছে আমাদের হেটারোসাইক্লিক যৌগ, এটা হচ্ছে পিরিডিন। ওকে, সবাই বুঝতে পারছি 20 নাম্বার। ওকে, 21 নাম্বারে চলো। 21 নাম্বার বলছে শিক্ষা পরীক্ষায় বর্ণহীন কোনটি? শিক্ষা পরীক্ষায় কালার কে দেয় না? শর্টকাট ছিল বৌমা,
বৌমা, বৌমা আবার মনে করো না, বৌমা। তোমরা তো খালি বউ নিয়ে আসো আর হচ্ছে ভাইদের বিয়ে দিয়া নিয়ে আসো। সো বোমা, সো বোমা থেকে মনে রাখবা বিতে হচ্ছে বেরিলিয়াম বোমা, আর মাতে হচ্ছে ম্যাগনেসিয়াম। সো বৌমাও মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। সো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো কালার দেয় না, সো বেরিলিয়াম তো আছে, দ্যাটস মিন এটা হচ্ছে বেরিলিয়াম। সবাই বুঝছি 21 নাম্বারটা। 22 নাম্বারে চলো, ইথাইন। ইথাইনে কার্বন কার্বন পরমাণু কি? ইথাইন মানে কি? আইন মানে এটা হচ্ছে অ্যালকাইন। সো অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন সংকরায়ন কোনটা থাকে সেটা আমরা জানবো। অ্যালকিনে কি থাকে আর অ্যালকেনে কি থাকে? সো মনে রাখবা অ্যালকেনের মধ্যে হাইব্রিডাইজেশন থাকে হচ্ছে sp3, অ্যালকিনে থাকে হচ্ছে sp2, আর অ্যালকাইনে থাকে হচ্ছে sp। সো এটা অ্যালকাইন, আইন, ইথাইন বলছে, তার মানে এটা সংকরায়ন কি হবে ভাইয়া? এটা সংকরায়ন হবে হলো sp। এটা সংকরায়ন কি হবে? sp। সো 22 নাম্বার বুঝছি আশা করি। 23-এ চলো, 23 কি বলছে? মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত? মেথিলেটেড স্পিরিটটা হচ্ছে মনে রাখবা যে আমাদের মেথিলেটেড স্পিরিট হচ্ছে রেকটিফাইড স্পিরিট এবং মিথানলের সম্পর্কিত একটা যৌগ। সো আমরা যারা জানি যে যখন ইথাইল অ্যালকোহল অর্থাৎ যেটা ইথানল, ইথানলটা কিন্তু খাওয়া যায়। সো ইথানলটা যখন আনা হয় তখন যাতে এটা মানুষজন না খেয়ে ফেলে এর জন্য এটার সাথে মিথানল অ্যাড করে দেওয়া হয়। মিথানল জিনিসটা বিষাক্ত, সেটা খাইলে তোমাদের সমস্যা হইতে পারে। সেই জন্য যখন ওই যে ইথাইল অ্যালকোহল বা এই জিনিসটা যখন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় তখন এর মধ্যে মিথানলটা অ্যাড করে দেওয়া হয়, এই জিনিসটা মাথায় রাখবা। সো মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি হচ্ছে রেকটিফাইড স্পিরিটের সাথে 5% হচ্ছে মিথানল অ্যাড করে দেওয়া হয়। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর রেকটিফাইড স্পিরিটটা কি? রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল মানে C2H5OH প্লাস 4.4% পানির একটা মিশ্রণ, 4.4% পানির একটা মিশ্রণ যার স্ফুটনাঙ্ক, রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক থাকে হচ্ছে, স্ফুটনাঙ্ক থাকে কত ভাইয়া? এটার স্ফুটনাঙ্ক থাকে 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড, 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই বুঝতে পেরেছি? 24 নম্বরে চলো, নিচের কোনটি শুষ্ককারক এবং আর্দ্র? শুষ্ককারক এবং নিরোধক। নিরোধক মানে হচ্ছে যে পানি শোষণ করে, যে পানিকে শোষণ করে নেয়, ঠিক আছে? যেমন পানিকে শোষণ করে নেয়, যেমন ধরো তুমি কোনো কিছুর মধ্যে কি করছো, কোনো কিছুর মধ্যে রোদে শুকাইছো, রোদে শুকাইলে সেটা খটখটে হয়ে যায় না, তার মানে রোদ কি করছে? পানিকে শোষণ করে নিচ্ছে। চলো রোদ একটা তুমি বলতে পারো নিরোধক। সেরকম বিভিন্ন কেমিক্যাল আছে যারা পানির অণুটাকে টেনে নেয়, শোষণ করে নেয়, ওই যৌগ থেকে পানির অণুটা বাইরে বের করে দেয়। সো এরকম একটা যৌগ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কি? সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড। এছাড়াও আছে হচ্ছে P2O5 পটাশিয়াম পেন্টঅক্সাইড। সো এটা হচ্ছে ডাইপটাশিয়াম পেন্টঅক্সাইড, এটাও হচ্ছে কি আমাদের P2O5 হচ্ছে শুষ্ককারক এবং নিরোধক। সো 25 নম্বরে চলো, 25 নাম্বার কি বলতেছে? 25 নাম্বার বলতেছে, সবাই কমেন্ট করে জানায়ও 25 নাম্বার কি বলতেছে। 25 নাম্বার হচ্ছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত মৌলগুলোকে কি বলে? ভাইয়া দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো কি আছে? প্রথম পর্যায়ে আছে হচ্ছে পিরিয়ড 1, পিরিয়ড 1-এ আছে হাইড্রোজেন আর হচ্ছে ওই কোনায় আছে একদম হিলিয়াম। পিরিয়ড 2-তে কি আছে? 3 থেকে 10 আছে, 3 থেকে 10। এই যে পর্যায় 2, এর কোনো স্পেশাল নাম কি তোমার মনে পড়ে? চোখ বন্ধ করলে কিছুই মনে পড়ে না। এই যে নোবেল গ্যাস, এটা হচ্ছে গ্রুপ 18, এটা হচ্ছে গ্রুপ 18। রেয়ার আর্থ এলিমেন্ট মানে এটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট, এটা হচ্ছে পিরিয়ড 6-এর গ্রুপ 3, গ্রুপ 3 রেয়ার আর্থ এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট এটা হচ্ছে ডি ব্লককে বলা হয়, ডি ব্লক। আর হচ্ছে পিরিয়ড 2-তে মাত্র 3 থেকে 10, এরা তো হচ্ছে পি ব্লকের মধ্যে পড়ে যায়। সো এরা নরমাল এলিমেন্ট, এরা কি একদমই নরমাল এলিমেন্ট। সবাই বুঝতে পেরেছি? সবাই আশা করি বুঝতে পেরেছি। তো 25-এর পরে এখন 26, কোন অ্যাসিডটি লেবুতে পাওয়া যায়? লেবুর মধ্যে আমরা সবাই জানি সাইট্রিক অ্যাসিড থাকে। সো কারেক্ট অ্যান্সার হবে সাইট্রিক অ্যাসিড। এখন এখানে আরো কিছু অপশন আছে। ইথানোয়িক অ্যাসিড কোথায় থাকে? CH3COOH, এটা কোথায় থাকে ভাইয়া? এটা হচ্ছে ভিনেগারের মধ্যে থাকে, ভিনেগার। এটা কোথায় থাকে? ভিনেগার। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে ভাইয়া? তেঁতুলের মধ্যে থাকে, তেঁতুলে। যারা ফুচকা পছন্দ করো, মামার হাতে জাদু খাইতে পছন্দ করো, সো এই টার্টারিক অ্যাসিডটা হচ্ছে তেঁতুলে থাকে, ঠিক আছে? তেঁতুল দিয়ে আসলে এত বানায়, অ্যাসিড থাকে, অ্যাসিড দিয়ে কোনো কিছু বানাইলে অনেক মজা হয়, এজন্য তোমরা এত পছন্দ করো। সো মিথানোয়িক অ্যাসিড কি? মিথানোয়িক অ্যাসিড হচ্ছে HCOOH। সো HCOOH হচ্ছে মিথানোয়িক অ্যাসিড কোথায় থাকে? মিথানোয়িক অ্যাসিড থাকে হচ্ছে খুব ভালো একটা জায়গায়, সেটা হচ্ছে
পিঁপড়া মৌমাছির বিষে, পিঁপড়া মৌমাছির বিষ, এইগুলোর মধ্যে কি থাকে? মিথানোয়িক অ্যাসিড থাকে। ঠিক আছে, পিঁপড়া মৌমাছির বিষ, এগুলোর মধ্যে মিথানোয়িক অ্যাসিড থাকে। সো সবাই 26 নাম্বার আশা করি বুঝছি। 27 নাম্বারে চলে যাচ্ছি। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি? ভাইয়া আমরা জানি কার্বনিল মূলক দুই ধরনের, একটা হচ্ছে সি ডাবল বন্ড, এই যে এইদিকে একটা থাকে এরকম, এটাকে বলা হয় কার্বনিল মূলক। কার্বনিল মূলককে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। সো কার্বনিল মূলকের স্ট্রাকচার হচ্ছে এরকম, এটার স্ট্রাকচারও হচ্ছে এরকম। সো অ্যালডিহাইড যদি বলা হয় এটাতে থাকে এইচ, এরকম থাকে, এটা হচ্ছে অ্যালডিহাইডের সংকেত, আর কিটোন দুই সাইডে 8 থাকে। তাহলে তোমরা এখন আমাকে বলো যে অ্যালডিহাইডের কার্যকরী মূলকের সংকেত কি? অ্যালডিহাইড যেটা আছে সেটা হচ্ছে CHO, CHO, এই যে CHO, CHO এক সাইডে 8 থাকে, 8টা লিখি না, এটা হবে কারেক্ট অ্যান্সার। সো আমরা 27 নম্বরে চলে আসছি, আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি। 28 নম্বরে চলো। 28 নাম্বার কি বলতেছে? নিম্নের কোন যৌগে আয়নিক বন্ধন আছে? ভাইয়া CH4, কার্বন ও অধাতু, হাইড্রোজেন ও অধাতু, দুইটা হচ্ছে অধাতু অধাতু সমযোজী বন্ধন, বাদ হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডিন দুইটাই অধাতু, অধাতু অধাতু সমযোজী বন্ধন, হাইড্রোজেন হাইড্রোজেন এইটা তো পিওর সমযোজী, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একদমই জিরো, তো এটা কিভাবে আয়নিক হয়? এটা বাদ। এখন তাইলে আয়নিক হচ্ছে ক্যালসিয়াম আর ক্লোরাইড। ক্যালসিয়াম হচ্ছে কি ভাইয়া? ক্যালসিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, এবং এরা নিজেদের মধ্যে এই যে পজিটিভ নেগেটিভের মাধ্যমে বন্ধন করে, ক্যালসিয়াম 2+ আর ক্লোরিন 2-। সো ক্লোরিন -2 দুইটা। সো এইটা দেখো একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন এখানে আছে, সো এই জন্য এখানে বলা হচ্ছে এটা আয়নিক বন্ধন। সো আমার কারেক্ট অ্যান্সার কি? বি নাম্বার। সবাই কি বুঝতে পেরেছি? 28 নাম্বার ডান, সবাই ক্লিয়ার তো? 29 নাম্বার চলো। একটি পরমাণুর তৃতীয় অরবিটে কয়টি ইলেকট্রন থাকতে পারে? ভাইয়া একটু ভালোভাবে কোশ্চিনটা খেয়াল করো। অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে শক্তি স্তর, মানে এটা হচ্ছে n এর ভ্যালু, এটা হচ্ছে কি n এর ভ্যালু 3। সো আমরা জানি একটা অরবিটে বা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2n², মানে 2 × 3², মানে 2 × 9, মানে এটা হচ্ছে 18টা। ঠিক আছে, তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে? 18টা। সবাই বুঝছি? 29 নাম্বার, ওকে বুঝতে পেরেছি, 18টা। তারপরে 30 নাম্বার, নিম্নের কোন যৌগে আয়নিক বন্ধন আছে? আবারও এটা রিপিট আসছে, ক্যালসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সবাই কি এত দূর বুঝছি? ক্লিয়ার কিনা? 30টা ডান, আমাদের শেষ। সবাইকে একটু জানাই যে এই পর্যন্ত সবাই বুঝছি কিনা, যদি বুঝে থাকি ভাইয়াকে জানাই, আর যদি না বুঝে থাকি আমি একটু পিছনে যাব, ব্যাক করব আবার। ক্লিয়ার বস? ওকে, বাকিরা জানাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে পরে যাই, 31 নাম্বার থেকে শুরু করি। নিম্নের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য? এই যে প্রাথমিক মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, শর্টকাট কি ছিল? সি থাকতে হবে। এটার মধ্যে সি আছে, নাই কাটো। এটার মধ্যে সি আছে, নাই কাটো। এটার মধ্যে সি আছে, নাই কাটো। তাহলে এটা কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে COOH, মাঝখানে হচ্ছে CH2। সো এটা মনে রাখার একটা শর্টকাট আছে, ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। এটা দিয়ে তুমি হচ্ছে দুই সাইডে COOH যুক্ত যৌগগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, এটা সম্ভবত অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে ও মাইসন তো ম্যালেইক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, ও মাইসন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি, এটা দিয়ে এটা মনে রাখা লাগে। তো যাই হোক, এটা হচ্ছে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপর এটা কত ছিল? 31। 32 নাম্বারটা কি বলতেছে? 32 নাম্বারটা বলতেছে হচ্ছে KMnO4, এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? KMnO4, তুমি যদি এই যৌগটা একটু খেয়াল করো, KMnO4, অক্সিজেন ইটসেলফ এখানে -2, 4টা মিলে আছে হচ্ছে -8, পটাশিয়াম একজন +1, তার মানে আলটিমেটলি এই সবগুলো মিলাই কি হইতে হবে? 0 হইতে হবে। তাহলে -8, এই দুইজন মিলে হচ্ছে এটা -8 মিলাইতে হবে, এখানে আছে +1, তাহলে ম্যাঙ্গানিজ একা যদি এখানে +7 হয়, তাহলে এইটুক মিলে হলো +8 আর এইটুক মিলে হয়েছে -8, আলটিমেটলি তখন এটা 0 পাও। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে এখানে +7 আকারে আছে। ম্যাঙ্গানিজ কি অবস্থায় আছে? +7 আকারে আছে। সো ডান, 32 ডান। 33 নাম্বার কি? 33 নাম্বার হচ্ছে প্রোটিন চেইন গঠনে ব্যবহৃত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? আমরা একটু আগে দেখছি প্রোটিন গঠনে অ্যামাইনো অ্যাসিড লাগে, বা প্রোটিনকে ভেঙে ফেললে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এই অ্যামাইনো অ্যাসিড কয়টা যুক্ত হয়ে প্রোটিন হয় সেটা জিজ্ঞাসা করছে। কয়টা? 20টা। এটা হচ্ছে মুখস্থ পড়াগুলো ভাই একটু কমই তোমাদেরকে বলবো, তোমরা এগুলো নিজেরা বই থেকে পড়বা। ঠিক আছে, 20টা।
এবার এটা হচ্ছে 33 গেছে না 34, এটা দেখা মাত্র পারা লাগবে ভাইয়া। 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ জানতে চাইছে। প্রথম কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটার পিএইচ পাবা না, কি পাবা পিওএইচ, তাহলে মাইনাস লগ অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.1, এবং তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দেয়, তাই তুল্য সংখ্যা 1, তার মানে 1 লেখাও যা না লেখাও তা, তো 0.1ই থাকে। আমরা একটা শর্টকাট জানি যে দশমিকের পরে যদি 1 ডিজিট থাকে, দশমিকের পরে যদি 1 থাকে, তাহলে যেই কয়টা ডিজিট থাকে সেটা তার হচ্ছে পিএইচ, তার মানে এইটা বা পিওএইচ। তো দশমিকের পরে কি 1 আছে না, তাহলে কয়টা ডিজিট আছে মোট, একটা, তাহলে এটার পিওএইচ হচ্ছে 1, তাহলে পিএইচ কত হবে 14 - 1, এটা হবে 13, তার মানে অ্যান্সার কি হবে 1 কিন্তু এতে দেওয়া আছে, ভুল করা যাবে না, এটা 13 হবে অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তারপরে 35 নম্বরে যাও, কোনটি প্যারাম্যাগনেটিক মৌল? ভাই প্যারা মানে কি, এখানে অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন আছে, অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন আছে। বিজোড় ইলেকট্রন কার থাকে, ম্যাগনেসিয়াম। প্রথম কথা, প্যারাম্যাগনেটিক বৈশিষ্ট্যটা দেখাবে ডি ব্লকগুলা বা হচ্ছে অবস্থান অন্তর বা ট্রানজিশন গুলা, ঠিক আছে, ডি ব্লক গুলোর মোটামুটি বৈশিষ্ট্য। সেখানে ম্যাগনেসিয়াম কি ডি ব্লক না, কাটো। তারপরে হচ্ছে জিঙ্কে কি থাকে, জিঙ্কে কি হচ্ছে আমাদের বেজোড় ইলেকট্রন থাকে, জিঙ্কে বেজোড় ইলেকট্রন থাকে না, তাই জিঙ্কে বলা হয় হচ্ছে ডায়াম্যাগনেটিক। কি বলা হয়, ডায়াম্যাগনেটিক। কপারে থাকতে পারে, ক্যালসিয়াম তো আমার হচ্ছে ডি ব্লক না, ডি ব্লকের মধ্যে পড়তেছে না, তাহলে কপারের মধ্যে দুইটা কন্ডিশন আছে, কপার প্লাস হইতে পারে আর কপার 2+ হতে পারে। যখন কপার প্লাস তখন এখানে বেজোড় ইলেকট্রন থাকে না, তাই এটা ডায়াম্যাগনেটিক। ইলেকট্রন বিন্যাস নিজ দায়িত্বে করে নিবা, ক্লাস যখন করো না তখন ভাইয়ার এত দায়িত্ব নাই, সবকিছু ভেঙে ভেঙে বুঝাই দেওয়া, ইলেকট্রন বিন্যাস নিজ দায়িত্বে করবা। কপার 2+ হচ্ছে, দেখো এখানে বেজোড় ইলেকট্রন থাকে, তাই এটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তাহলে এইখানে কপারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, সবাই আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, সো 35 নাম্বার ডান। 36 নাম্বার, নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? ভাইয়া অর্থপ্যারা নির্দেশক কারা ছিল? যাদের আমি বলছিলাম শর্টকাটটা, যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড, যারা হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড। সো সিঙ্গেল বন্ড কারা কারা থাকে, যেমন আমি বেনজিনের সাথে তো যুক্ত হতে হয়, যেমন বন্ড NH2, তারপরে বন্ড OH, বন্ড হ্যালোজেন, এগুলোকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। এগুলো কি অর্থপ্যারা, অর্থ অথবা প্যারা। আর মেটা নির্দেশক কি কি ছিল? মেটা নির্দেশক মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, মানে পাই বন্ধন দিয়ে যারা যুক্ত থাকতো, তো এরা হচ্ছে এরকম বন্ড NO2, তারপরে আমাদের থাকতো হচ্ছে বন্ড CHO। এই যে CHO কে যদি তুমি ভেঙে ফেলো, এভাবে ডাবল বন্ড দেওয়া যায় না, এই যে ডাবল বন্ড থাকে, তারপর বন্ড COO সেম ভাবে ভাঙা যায়, ঠিক আছে, বন্ড CO, এই জিনিসগুলো সব হচ্ছে আমাদের। তারপর C ট্রিপল বন্ড N সায়ানো, কিন্তু আরেকটা ব্যতিক্রম আছে অর্থপ্যারার মধ্যে, সেটা হচ্ছে আইসোসায়ানাইড। এটা ডাবল বন্ড থাকলেও এটাকে বলা হয় হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। সো এই হচ্ছে আমার মোটামুটি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে অর্থপ্যারা নির্দেশক কোনটা, তাহলে সিঙ্গেল বন্ড কোনটা, এই যে NH2, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি, সবাইকে এটা ক্লিয়ার। 36 নাম্বারও ডান আমাদের। সবাই কি বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স করো ভাইয়া, বারবার কতবার বলা লাগে যে রেসপন্স করো বা ই করো, তোমরা নিজেরাই বুঝতে পারলে একটু জানাই দাও যে ক্লিয়ার, তাহলে আমি হচ্ছে সামনে আগায় যেতে পারবো। ওকে, 37 নাম্বারে চলো। 37 নাম্বার কি বলতেছে, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমরা জানি মেন্ডেলিভ আগে যখন একটা পর্যায় সূত্র দিছিল তখন পারমাণবিক ভর অনুযায়ী সবকিছু সাজানো হইতো, এখন জানি সেটা পারমাণবিক সংখ্যা। সো দুইটা কাহিনী আছে এখানে, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। সো যখন তোমার যে কোনো একটা থাকবে তখন ওইটা দেখাবা, হয় পারমাণবিক সংখ্যা থাকবে না ইলেকট্রন বিন্যাস থাকবে, তখন সেটা দেখাবা। সো এখন তুমি আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা বইয়ের মধ্যে ডিরেক্ট লেখা আছে, ঠিক আছে। তো এই জন্য আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিব। ওকে, পরেরটা, নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করতে পারে? রঙিন যৌগ গঠন করতে পারে 1 নম্বর অবস্থানান্তর মৌল। অবস্থানান্তর মৌলগুলোর 5টা বৈশিষ্ট্য আছে, 5টা। রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন, প্রভাবক হিসেবে কাজ, পরিবর্তনশীল, জারণমান প্রদর্শন, চুম্বকত্ব প্রদর্শন, এই 5টা বৈশিষ্ট্যের মধ্যে এখন তাহলে অবস্থানান্তর মৌল কোনটা সেটা বের করো। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, এই দুইটা দেখা মাত্রই বলবা এটা অবস্থানান্তর না, কিন্তু ডি ব্লক। ম্যাগনেসিয়াম তো ডি ব্লকই না, এটা বাদ। আর নিকেল 2+ এইগুলো হচ্ছে অবস্থানান্তর, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। এত ভেঙে পড়ানো আশা করি লাগবে না, কারণ তোমরা কেমিস্ট্রিওয়ালার স্টুডেন্ট, তোমরা আশা করি এগুলো খুব ভালো করে বুঝো, এগুলো অনেক কমন কোশ্চেন, এগুলো তোমার পারা লাগবে। ওকে, 38 নাম্বার, 38 নাম্বার গেল। 39, বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি, এটা হোমওয়ার্ক, HW, সবকিছু বলে দিলে হয় না, এটা HW। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে কম
যুক্ত অবস্থার চাইতে বেশি, যুক্ত অবস্থার সমান, নাকি কোনোটি সঠিক নয়। সো এটা HW থাকলে এটা জানাই দিবা। 40 নম্বরে যাও, সবচেয়ে শক্তিশালী অজৈব অ্যাসিড কোনটা? সবচেয়ে শক্তিশালী অজৈব অ্যাসিড একটু খেয়াল করো যৌগগুলোর মধ্যে, এটা আছে HCl, এটা আছে নাইট্রিক অ্যাসিড, এটা আছে সালফিউরিক অ্যাসিড, এটা আছে হচ্ছে আমার পারক্লোরিক অ্যাসিড। সো দেখো এইগুলো সব অক্সো অ্যাসিড, এগুলো সব কি ভাইয়া? অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিডের সক্রিয়তা কেমনে বের করে? তার সেন্ট্রাল অ্যাটমের জারণ মান যার বেশি। সো এখানে দেখো নাইট্রোজেনের জারণ মান +5, কিভাবে? অক্সিজেনের -6 -2 × 3 -6 + 1 আলটিমেটলি +5 হয়। সালফারের এখানে +6, ক্লোরিনের এখানে +7। সো সবার বেশি কার? সব থেকে বেশি হচ্ছে HClO4 এইটা, ঠিক আছে? আর HCl নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা হচ্ছে অন্য অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রাসিড। ওকে, তার মানে অ্যান্সার ডি। তো আমাদের গেল 41 না কত গেল? এটা 40 গেল, 40 পর্যন্ত শেষ। সবাই বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। সো যারা আমাদের CW এগ্রি প্লাস GST প্রত্যাবর্তন ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবা। আর যারা রিভিশন কোর্সে এনরোল করতে চাও বা আমাদের কেমিস্ট্রি বসে এনরোল করতে চাও তারাও পেজে ইনবক্স করবা, কোনো অসুবিধা নাই, আমরা ইনশাআল্লাহ তোমাকে হেল্প করব। তো 40-এর পরে এটা হচ্ছে 41। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? আমি বলছিলাম সকল প্রকার দহন বিক্রিয়া মানে অক্সিজেনের সাথে যুক্ত হয় সেটা তাপ উৎপাদী, এক্সেপ্ট নাইট্রোজেনের দহন। নাইট্রোজেনের দহন হচ্ছে তাপহারী। এই যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন 2 NO তৈরি করে, এটা হচ্ছে আমার কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ডেল্টা H এর ভ্যালু কি থাকে ভাইয়া? পজিটিভ থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখলে হচ্ছে। 42 নাম্বার, আমি একটু আগে লেবুতে পড়াইতে যেয়ে বললাম না তেঁতুলে কোন অ্যাসিড থাকে? ওই যে মামার হাতে জাদু খাও ফুসকা, তেঁতুলের টক খাও না, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? একটু আগেই বলছি টার্টারিক অ্যাসিড। দেখো এই কোশ্চেনটা চলে আসছে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড কই থাকে? প্রোটিনের মধ্যে থাকে, প্রোটিনের মধ্যে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আশা করি মাথায় রাখতে পারবো। নেক্সট 43, গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটি? গ্লিসারিনের কার্যকরী মূলক হয়তো অনেকেই জানো না, গ্লিসারিনের সংকেত অলরেডি জানো, সেটা হচ্ছে CH2OH CH2OH CH2OH, এটাকে বলা হয় গ্লিসারিন। সো সবগুলোর মধ্যে তুমি খেয়াল করো OH OH OH, সো এটাকে 3টা OH থাকে এটাকে, ঠিক আছে? সো এটা 3টা OH থাকে। সো এখানে তার মানে কার্যকরী মূলক কি? অ্যালকোহলিক বা OH। সবাই বুঝতে পেরেছি? সো 44 নম্বরে চলো। 44 নম্বরে কি বলতেছে? KCl এই যৌগটার মধ্যে পটাশিয়াম আর ক্লোরিনের মধ্যে বিদ্যমান বন্ধনটির নাম কি? ভাইয়া পটাশিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। একটা ধাতু আর অধাতুর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়। সো এটা তাইলে আমাদের কি বন্ধন? আয়নিক বন্ধন। সবাই বুঝতে পেরেছি? 45 নাম্বার চলো। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? ভাই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি থাকে সেটা জানতে চাওয়া হয়েছে। কি হচ্ছে নিউক্লিয়াস? যেটা এটা নিউক্লিয়াসে দেখো তো পজিটিভ চার্জ আছে না, তার মানে এখানে প্রোটন থাকে। আর একটা কি থাকে নিউক্লিয়াসের মধ্যে? নিরপেক্ষ নিউট্রন থাকে। তাহলে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন। এটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছি? 45 শেষ। 46 আবার আসছে, নিচের কোনটি প্রাথমিক প্রমাণদ্রব্য? প্রাথমিক প্রমাণদ্রব্য মানে কি? প্রাথমিক মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রমাণ কেন বলছে? কারণ যাতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো দিয়ে তৈরি দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, যার মানে তুমি এটা জানো, এজন্য এটাকে বলা হয়েছে প্রমাণ। আচ্ছা, সো এটা HCl না এক্সেপ্ট HCl? সি থাকলে সেটা হবে, তবে এক্সেপ্ট HCl। এটাই সি নাই কাটা, এটাই সি আছে, এটাই সি থাকলে হবে না, ক্লোরিনের সি খানে এটা হবে না। সোডিয়াম কার্বনেটে কি আছে? সি আছে না, সি থাকলে সেটা প্রাইমারি, এক্সেপ্ট HCl, এক্সেপ্ট এই লবণ সোডিয়াম ক্লোরাইড, এক্সেপ্ট ক্যালসিয়াম ক্লোরাইড, এদের বাদে যদি সি থাকে তাহলে সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর ব্যাখ্যা আমরা আগে পড়ে আসছি। ওকে, 46-এর পরে 47, K2Cr2O7 এই যৌগটিতে ক্রোমিয়ামের জারণ মান কত? তো সবাই একটু খেয়াল করো, K2Cr2O7 এই যৌগ নিয়ে আগেও কথা হয়েছে। অক্সিজেন -2 × 7 আছে কত? -14। পটাশিয়াম আছে +2। তাহলে আলটিমেটলি এখানে ক্রোমিয়ামকে কত হইতে হবে ভাইয়া? ক্রোমিয়ামকে -14 হতে গেলে +12 হতে হবে, কারণ +12 আর 2 হচ্ছে +14, এটা -14। তাহলে এই যে +12 এটা কয়জন মিলে হয়েছে? 2 জন মিলে। তার মানে 2x = +12 হচ্ছে, তাহলে x = +6 হচ্ছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত ভাইয়া? এ নাম্বার। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এটার অ্যান্সার হবে কি? +6। ওকে,
48 অ্যাভোগাড্রো সংখ্যা কি? অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু কি? 6 × 10⁻23, 6 × 10⁻23। এখন 6 তো এক্সাক্ট তো লেখা 6.023 × 10⁻23। এখন দেখো এক্সাক্টটা নাই, দেখো এক্সাক্ট ভ্যালুটা নাই। তো এক্সাক্ট ভ্যালুটা যেহেতু নাই, আমি এইটাই দেখাবো 6 × 10⁻23। সবাই বুঝতে পেরেছি? 48 49। নেসলার বিকারক কি? ভাইয়া নেসলার বিকারক হচ্ছে এমন একটা বিকারক যেটা দিয়ে আমি অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়াম আয়ন অথবা অ্যামোনিয়াম ক্লোরাইডকে শনাক্তকরণ করি, ঠিক আছে? এই জন্য নেসলার বিকারক ইউজ হয়। নেসলার বিকারকের সংকেত হচ্ছে K2HgI4, K2HgI4। এইটা যদি থাকে অপশনে এবং এইটার সাথে যদি আবার একটা ক্ষারীয় জিনিস অ্যাড করা থাকে তখন কিন্তু এইটা দাগাইতে হবে। এইটা যদি তোমার K2HgI4 আছে, এইটা দেখেই এইটা দাগাই ফেলা যাবে না। নেসলার বিকারককে বলা হয় K2HgI4 যখন ক্ষারীয় মাধ্যমে থাকে তখন এটাকে নেসলার বিকারক বলে। তাহলে কারেক্ট অ্যান্সার বি আর সি এর মধ্যে সি হবে। কিন্তু সবাই এই সম্পর্কটা বা এই জিনিসটা মাথায় রাখবো। সো আমরা 50 নাম্বার কি আমাদের আছে? 50 নাম্বার আছে। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? আমরা 50 নাম্বার চলে আসছি, এইটা তোমরা অ্যান্সার করবা। 50 নাম্বারটা তোমরা অ্যান্সার করবা। সো আমরা এক টানে সেই 20 বা 10 নাম্বার থেকে এক টানে 50-এ চলে আসছি। আশা করি তোমরা ক্লাসটা যদি মনোযোগ দিয়ে বসে বসে দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবা, অসুবিধা নাই। ভাইয়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, সমস্যা নাই। মারুফ ভাই আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আশা করি ভালো আছেন। 50 নাম্বারটা একটু দেখো সবাই, 50 নাম্বারটার অ্যান্সার করো। আমরা 50 ক্রস করে ফেলতেছি, 50 ক্রস করতেছি আমরা। 50 নাম্বারটা বলো নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? প্রথম কথা, জারণ বিজারণ বিক্রিয়া হইলে জারণ মান চেঞ্জ হইতে হবে। জারণ মান কোথায় চেঞ্জ হয়? ধরো তোমার এই পাশে একটা যৌগ দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, এই পাশে এখান থেকে বলা আছে ক্লোরিন তৈরি হয়েছে। বলো তো এই ধরনের যৌগ দেখলে তোমার কি জারণ মান চেঞ্জ হবে না? এই পাশে একটা কি যৌগ দেওয়া, আর এই পাশে কি? এই পাশে যৌগকে আমি বলবো যে দুইটা যুক্ত হয়েছে, মানে দুইটা ভিন্ন যৌগ মিলে যুক্ত হয়েছে। সোডিয়াম আর ক্লোরিন দুইটা ভিন্ন পরমাণু যুক্ত অবস্থায় আছে। আর এইখানে ক্লোরিন কি অবস্থায় আছে? শুধু ক্লোরিনই মুক্ত অবস্থায় আছে। আর মুক্ত অবস্থায় যে কোনো কিছু জারণ মান 0, যুক্ত অবস্থায় তো 0 হয় না, সোডিয়ামের প্লাস ক্লোরিনের মাইনাস। তাহলে একটা কনসেপ্ট মনে রাখবা, যদি তুমি কোনো সময় কোশ্চিনে এক জায়গায় পাও যুক্ত, অপর পাশে চাও মুক্ত, তো যুক্ত মুক্ত থাকলে অবশ্যই মনে রাখবা জারণ মান অবশ্যই চেঞ্জ হয়েছে। জারণ মান চেঞ্জ হলে সেটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো তো যুক্ত মুক্ত কই আছে? এটা সব যুক্ত 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 যুক্ত। এই জায়গায় দেখো এখানে যুক্ত, এই সাইডেও যুক্ত, এই সালফার এখানে এসে হয়ে গেছে মুক্ত। তাহলে মুক্ত মানেই 0, আর এই জায়গায় সালফার যুক্ত আছে, তার মানে তো এটা 0 না, তার মানে এটা কি হয়েছে? এটা মুক্ত, এটা যুক্ত, জারণ মানে চেঞ্জ আসছে, তার মানে এইটা হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, শর্টকাট দিয়ে সব সম্ভব। এখন কি তুমি এটার প্লাস মাইনাস বের করে দেখবা সবগুলা কোনটার কত চেঞ্জ হচ্ছে কি হচ্ছে? এটা তো এমসিকিউ ভাই, তোমাকে তো বুঝতে হবে। ওকে, তারপরে হচ্ছে এটা কত নাম্বার ছিল? এটা হচ্ছে 50। তারপরে এটা হচ্ছে 51। 51 হচ্ছে আইসোবার বলতে কি বুঝায়? আইসোবার, বার মানে কি ভাইয়া? বার মানে হচ্ছে ভর সংখ্যা, আর আইসো মানে হচ্ছে একই। তার মানে কথাটা হচ্ছে একই ভর সংখ্যা যাদের, তাদেরকে বলা হয় আইসোবার। তার মানে ভর সংখ্যা সেম, তাদেরকে বলা হবে আইসোবার। ওকে, 52 নাম্বার, ডিনামাইট তৈরিতে কি ব্যবহৃত হয়? ডিনামাইট তৈরিতে ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন। কি ইউজ করা হয়? নাইট্রোগ্লিসারিন। এটা মুখস্থ রাখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন, মুখস্থ রাখবেন। পারলে যারা রিটেন প্রিপারেশন দিবেন এক্সামের, তারা পারলে রিয়াকশনটা মুখস্থ করবেন, কারণ ভাইয়া যখন অ্যাডমিশন দিছিল কোনো একটা এক্সামে নাইট্রোগ্লিসারিন তৈরির রিয়াকশনটা লাগছিল, ঠিক আছে? সেই জন্য তুমি এটা মুখস্থ করে রাখবা তথ্যটা, যে ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ইউজ হয়, এবং এটা রিটেনের জন্য বিক্রিয়াটা একটু মুখস্থ মতন বা পড়ে রাখবা, ঠিক আছে? ওকে, তারপরে 53 নাম্বার, এটা তোমরা বাড়িতে HW করবা। প্রোলিন হচ্ছে এক প্রকার কি? এই যে কনসেপ্টগুলো, এগুলো তোমার বায়োলজির সেল কেমিস্ট্রির মধ্যে আছে, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন বায়োলজি সেল কেমিস্ট্রির মধ্যে অনেক ভালো করে পাবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা কত নাম্বার গেল? 53। 54 নাম্বারে চলো। 54 নাম্বার কি বলতেছে? বেনজিন একটি কি ধরনের যৌগ? ভাই এটা চোখ বন্ধ করেই বলা যায় বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। কি যৌগ? অ্যারোমেটিক। সো এই যে অ্যারোমেটিক, ডি নাম্বার, ঠিক আছে? এত সোজা কোশ্চেনই আসছে।
55 নিচের কোনটি রঙিন যৌগ? ভাইয়া রঙিন যৌগ কারা দেখায়? যারা হচ্ছে অবস্থানন্তর মৌলরা। সো অবস্থানন্তর মৌল কি করে? রঙিন যৌগ দেখায়। সো এখানে অবস্থানন্তর এটা না, এটা তো হচ্ছে ডি ব্লকই না, তাহলে অবস্থানন্তর কেমনে হবে? স্ক্যান্ডিয়াম ডি ব্লক না। ওকে, এখন কোবাল্ট ডি ব্লক আর কপার ডি ব্লক। সো এখানে দেখো কপার কি অবস্থায় আছে? কপার এখানে 2+ অবস্থায় আছে, এখানে কোবাল্ট কি অবস্থায় আছে? 2+ অবস্থায় আছে। সো কপার 2+ অবস্থায় থাকলে সেটা রঙিন যৌগ দেখায়, কোবাল্ট তো এমনিই দেখায় কারণ এটা অবস্থানন্তর। সো এখানে দুইটাই অ্যান্সার হইতে পারে। তবে যদি এরকম থাকতো কপার ক্লোরাইড, এরকম যদি থাকতো তাহলে কিন্তু এরা রঙিন যৌগ দেখাবে না, রঙিন যৌগ দেখাবে না। এই যে রঙিন যৌগ লিখে ক্রস দিয়ে দিলাম, ক্রস, তার মানে কপার ক্লোরাইড হলে দেখাবে না। সো এখানে অ্যান্সার দুইটাই হতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট যদি দাও তাহলে এইটা দেখায়ও, এইটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, তারপরে হচ্ছে 52, তারপর 55, তারপর হচ্ছে 56। এনটিপিতে 2 লিটার নাইট্রোজেনের ওজন কত? ঠিক আছে, এনটিপিতে 2 লিটার নাইট্রোজেনের ওজন কত? ভাইয়া এনটিপি আমাদের বইয়ে মনে রাখবে, আসলে এনটিপি আর এসটিপি দুটো আলাদা জিনিস, বাট আমাদের বই অনুসারে এনটিপি আর এসটিপি কে সেম ধরা হয়েছে। সো আমরা জানি যে আমাদের 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল সমান হচ্ছে কত গ্রাম ভাইয়া? নাইট্রোজেনের 1 মোল মানে হচ্ছে 28 গ্রাম, 28 গ্রাম, এবং 1 মোলের হচ্ছে 1 মোলের আয়তন 22.4 লিটার। তার মানে আমি উল্টা করে যদি লিখি 22.4 লিটারের 4 লিটারের ওজন হচ্ছে 28 গ্রাম, তাহলে আমি যদি এখান থেকে 1 লিটারের ওজন বের করি, 1 লিটারের ওজন কি হবে? 28/22.4। তাহলে এটা কাটাকাটি করলে আলটিমেটলি 22.4 28, তাহলে 1 এর থেকে বড় কিছু আসবে, ধরো 1 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট কিছু একটা আসবে, 1 পয়েন্ট সামথিং, ধরো 1.3 আসবে, এরকম আমি ধরে নিলাম। আমার তো 1 লিটার চাই নাই, কোশ্চিনে চাইছে 2 লিটার, তাহলে 1 লিটারের ওজন যদি 1.3 হয় তাহলে 2 লিটারের ওজন কি? 1.3 × 2 মানে 2.6 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 2.6 এর আশেপাশে কি আছে? এটা 28 কাটো, এটা 1 পয়েন্ট কাটো, এটা 14 কাটো, এই যে 2 এর ঘরে একটাই আছে, এইটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আমরা আশা করি বুঝতে পারছি। 56 নাম্বার, 57 নাম্বার কি বলতেছে? নিম্নের কোন কণার ভর সবচেয়ে কম? সো ভর সবচেয়ে কম প্রোটন, প্রোটনের ভর কিন্তু, প্রোটন মানে হাইড্রোজেনের ভর তুমি কল্পনা করো, বা আলফা কণার ভরও তুমি, আলফা কণা না, প্রোটন মানে হাইড্রোজেনের ভর। নিউট্রনের ভরও মোটামুটি আছে 1.675 10⁻⁻27 কেজি। আলফা কণার ভর হচ্ছে 4টা প্রোটনের সমান। আর এই জায়গায় একটা জিনিস আছে ফোটন। সো ফোটনটা আমরা হয়তো বুঝি না, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট কণা ভরা হয়, আলোর হচ্ছে কোয়ান্টা, ফোটন, এগুলোর ব্যাপার স্যাপার আছে। সো ফোটন না বুঝলে এটাকে তুমি গামার সাথে কল্পনা করবা। আর তোমরা জানো যে গামা রশ্মির কোনো ভর নাই, তাহলে আমাকে কোশ্চেন করছে কোন কণার ভর সবচেয়ে কম, তাহলে আমি গামা তো হয়তো অপশনে নাই, কিন্তু ফোটনটা অনেকটা গামার মতোই, সো আমি এটাকে ফোটন হিসেবে দাগাই ফেলবো। সবাই বুঝতে পারছি? 57 নাম্বার। 58 নাম্বার দেখো, 0.01 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ, এটা সম্ভবত পিএইচ পাবা না, পিওএইচ পাবা, পিওএইচ আগে পাবা। সো এখানে দেখো দশমিকের পর কয়টা ডিজিট আছে? 3টা, এবং লাস্টে 1 আছে, তার মানে মোট 3টা ডিজিট, তাহলে পিওএইচ 3, তাহলে পিএইচ কত? 14 - 3 মানে 11 হবে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝছো? 59 নাম্বারে চলো, নিচের কোনটি ইলেকট্রোফাইল? সো এই জায়গায় কিছু কথা আমি বলে দিই। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা ইলেকট্রনকে ফিল করে, ইলেকট্রনকে ভালোবাসে কারা? পজিটিভ। ইলেকট্রন নেগেটিভ, ইলেকট্রনকে ভালোবাসবে কি? পজিটিভ চার্জ। সো যত পজিটিভ চার্জ আছে সবাই ইলেকট্রোফাইল। ঠিক আছে, এছাড়াও ইলেকট্রনকে ফিল করবে কারা? যাদের হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ তারা ইলেকট্রনকে নিয়ে আসবে। সো ইলেকট্রনের ঘাটতি আছে কাদের? লুইস অ্যাসিডগুলোর। লুইস অ্যাসিড কি আছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে, এইগুলো হচ্ছে লুইস অ্যাসিড। সো এই হচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? ইলেকট্রোফাইল কোনটা? AlCl3। সবাই বুঝতে পেরেছি? 60 নাম্বার, নিচের কোনটি মেটা নির্দেশক? আগেই পড়ানো হয়েছে, মেটা নির্দেশক মানে ডাবল বন্ড থাকবে, আর অর্থপ্যারা নির্দেশক মানে সিঙ্গেল বন্ড থাকবে। তবে অর্থপ্যারা নির্দেশকের মধ্যে একটা ডাবল বন্ড আছে, সেটা হচ্ছে আইসোসায়ানাইড, NC, এই আর কি পার্থক্যগুলো। তাহলে মেটা নির্দেশক মানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলো থাকবে। সো এখন দেখো, এই যে নাইট্রো তো আমার মেটা নির্দেশক, এর মধ্যে ডাবল বন্ড থাকে, তাই না? তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। এইগুলো সব সিঙ্গেল বন্ড, এটা হবে হচ্ছে CH3। সো আমরা আশা করি বুঝতে পারছি। 61 নাম্বারে চলো, 61 নাম্বারটা তোমরা করবা, ঠিক আছে? 61 নাম্বারটা তোমরা করো,
11 ওকে ঠিক আছে। 61 নাম্বারটা তোমরা করো। 61 নাম্বার হচ্ছে CH3 CH2 CHCl, এই যে যৌগ, এই যৌগের নাম কি, এই যৌগের নাম কি এটা জানতে চাওয়া হয়েছে। সো এই যৌগের নাম যদি খেয়াল করো, এইখানে আমি নামকরণের ক্ষেত্রে দুইটা কথা তোমাকে বলতাম। একটা কথা হচ্ছে, দুইটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখা লাগবে যে তোমার এখানে কি কি কার্যকরী মূলক আছে। এটা হচ্ছে CHO, এখানে একটা কার্যকরী মূলক অ্যালডিহাইড আছে আর একটা এখানে ক্লোরিন আছে। সো দুইটা কার্যকরী মূলক আছে। সো এখানে দুইটা কার্যকরী মূলক আমরা আইডেন্টিফাই করলাম। এবার দেখতে হবে কে সক্রিয়তা সিরিজে উপরে, সক্রিয়তা সিরিজে উপরে হচ্ছে অ্যালডিহাইড আর ক্লোরোর মধ্যে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড যেহেতু উপরে, তাহলে এদিক থেকে নাম্বারিং শুরু করবো। তাহলে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে 1 2 3 4। এখন তাহলে চিন্তা করো, অ্যালডিহাইড তো আমার সক্রিয়তা সিরিজে উপরে, তাহলে এটা দাদা, দাদা হচ্ছে সবসময় শো স্টপ করে, দাদার নাম শেষে হয়। তাহলে শুরু হবে কি ক্লোরিন লুল দিয়ে। লুল ক্লোরিন কয় জায়গায় আছে, কয় নাম্বারে, 2 নাম্বারে। তাই এটাকে বলা হবে 2 ক্লোরো। 2 ক্লোরো দিয়ে নাম শুরু হবে। এতটুকু যদি বুঝি তাহলে 3 ক্লোরো, 3 ক্লোরো অলরেডি কেটে দিই। 2 ক্লোরো এইটা হবে নাকি 2 ক্লোরো এইটা হবে? দেখো তো ভাইয়া, CHO মানে কি অ্যালডিহাইড না? অ্যালডিহাইডকে কি পড়া হয়? অ্যাল পড়া হয় না? এটাকে বলা হয়েছে অ্যাল, এটাকে বলা হয়েছে বিউটানন। এটা তো কিটোন না, তার মানে এটাও কাটা। অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? তার মানে কারেক্ট অ্যান্সার কি হবে? 2 ক্লোরো বিউটানল। এই যে 2 নম্বরে ক্লোরিন আছে, 4টা কার্বন মানে বিউট, আর অ্যালডিহাইডের অ্যাল বা ন্যাল, তাহলে 2 ক্লোরো বিউটানল, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এরই মাধ্যমে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে গেল। আমাদের সিইউ ম্যারাথন ক্লাসে 61টা মোট কোশ্চিন তোমাকে সলভ করে দেওয়া হয়েছে। আশা করি এই কোশ্চিনগুলো যদি তুমি ঠিক মতো বুঝে সলভ করো, তোমার যে কোনো, তুমি একাডেমিক হোক, এইচএসসি হোক, বা তোমার অ্যাডমিশনের যে কোনো জায়গায় যাবা, ইনশাল্লাহ একটা কোশ্চিন কি তোমার মানে হিউজ কোশ্চিন কমন থাকবে। একটা বলতে কি বোঝাচ্ছি আমি, মানে প্রতি চ্যাপ্টার থেকে একটা করে মাস্ট কমন থাকবে এই ক্লাস থেকে, ঠিক আছে? মানে এখানে আমি যে টাইপগুলো দেখাইছি তোমাকে, তোমার এইচএসসির স্ট্যান্ডার্ডের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিশনেও ইম্পর্টেন্ট, আবার তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক যে এক্সামগুলো হয়, কলেজের টেস্ট বা প্রি টেস্ট, হাফ ইয়ারলি, ইয়ারলি, সব জায়গায় ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবা। সো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এদিক ওদিক না ঘুরে ভাইয়াদেরকে ফোর্স করো না, ভাইয়াদের ভেতরের জিনিসগুলো মানে বের করে আনতে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তোমাকে ক্লাস করাই যাচ্ছি রেগুলার, তার মানে এটা না যে ফ্রি ক্লাসের আসলে মূল্য দিবা না তুমি। তোমাকে ফ্রি ক্লাস করানো হচ্ছে, তুমি মূল্য যখন দিবা তখন ভাইয়ারা আরো নতুনত্ব নিয়ে তোমার সামনে হাজির হইতে পারবে। কারণ তুমি মনে করতেছো আমি হয়তো সব পারি, বা সব কাভার করে আমি সব পারবো। ব্যাপারটা এমন না। আস্তে আস্তে হালকা হালকা করে শিখো, একদিন তুমি একটা ইমারত গড়তে পারবা। আর তুমি যদি ইমারত দেখো চোখ বন্ধ করে, কাজই না শুরু করো, ওই ইমারত জীবনেও হচ্ছে তৈরি করতে পারবা না। সো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে, নোটগুলো করো, ধৈর্য ধরে পড়াশোনার মধ্যে থাকো। ভাই তোমার টাইম নাই এই কথাটা বুঝাইতে আসো না, টাইম, হিউজ টাইম আছে, তুমি অন্য কাজে ব্যয় করো সেটা। ওই কাজগুলো অফ করে দাও, তখন তুমি পড়ালেখার জন্য যে টাইম পাও না, এই অজুহাত তোমার দেয়া বের হয়ে যাবে। টাইম নাই এই কথাটা বলবা না, টাইম আসলে আছে, অন্য কাজে ব্যয় করতেছো, অন্য কোনো চিন্তা করতেছো, সেইটা বন্ধ করো। পরে তোমার হচ্ছে মূল জায়গাটা আসো, ছাত্র নং অধ্যয়ন নং তপু বলা হয় না একটা কথা, সেইটার দিকে ফোকাস করো। আদার্স রিলস, ফেসবুক, ইউটিউব, রিলস, সারাদিন এটাই যদি করতে থাকো, আসল কাজটাই তো করবা না। সামনে তুমি পিতামাতার কাছে কি জবাব দিবা? তার টাকা খরচ করতেছো, সেটার কি জবাব দিবা? তা তুমি জাস্ট চিন্তা করো, তুমি যখন একটা কাজ করতেছো, এইসব রিলস টিলস নষ্ট করতেছো তোমার সময়, তখন দেখবা তোমার পিতামাতা কি করতেছে। হয়তো তোমার আম্মু রান্না করতেছে হাত পুড়ায়ে, অথবা তোমার আব্বু হাড় ভাঙা পরিশ্রম করতেছে বাইরে, আর তুমি এখানে টাইম নষ্ট করতেছো। এইগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে পড়ালেখায় ফেরো, সিডাব্লিউ ভাইয়াদের সাথে থাকো, এগুলো বাদ দাও। লাইফে সময় নাই, হ্যান নাই, ত্যান নাই, আজাইরা কাজে অনেক সময় তোমাদের থাকে, যখন এটা ক্লাস করতে বলি সময় থাকে না। এই জিনিসগুলো বাদ দাও, এই জিনিস বাদ দিয়ে আমাদের ক্লাসগুলো করো, বা যে কোনো জায়গায় ক্লাস করো, ইফেক্টিভলি করো। ক্লাসও করতেছো, ফেসবুকে চালাচ্ছ, মেসেঞ্জারও দেখতেছো, এ দরকার নাই, তার থেকে তুমি মেসেঞ্জার চালাও। তোমার যে কমিউনিকেশন, যে কনভারসেশন করছো, সেটাও ফ্রুটফুল হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন যে একটা কাজ করব, সেটাকে 100% অ্যাকুরেসি, 100% কনসেন্ট্রেশন দিয়ে করব, অন্য কিছু করব না। আমি একটা ক্লাস নিতেছি, আমি ইচ্ছা করলে কি এখন আমার সামনে যদি সবাই ভাত খাই, আমি খাইতে পারবো? আমি তো ইচ্ছা করলে বলতাম আচ্ছা 10 মিনিট বসো, আমি খেয়ে এসে ক্লাসটা নিতেছি। সম্ভব না তো এটা কি সম্ভব? তুমি আমাকে বলো এটা সম্ভব কিনা। তার মানে তুমি যে কাজটা করতেছো 100% কনসেন্ট্রেশন দিয়ে করবা, ফলাফল ভালো পাবা। হয়তো আমি আজকে রাত 10টায় খাইতাম, আজকে তোমাদের ক্লাসের জন্য হয়তো আমি রাত 11টায় খাবো, সমস্যা তো নাই, বাট তুমি ক্লাসটা শেষ করবা। যেটা তুমি মনে রাখবে একটা কথা, যে কাজটা তুমি শুরু করছো,
শেষ করার আগে মনে করবা যে কেন তুমি মাঝপথে উঠে যেতে পারো না, মাঝপথে উঠবা না, মনে করবে এই ব্যাপারটা যে হচ্ছে আমি কেন শুরু করলাম, তাহলে আমি যদি শেষই না করতে পারি, আমার নিজের উপর যদি এতটুকু কনফিডেন্স না থাকে, আমি কেন এটা শুরু করলাম। এই জিনিসগুলো আমাদেরকে এত বুঝাই দেওয়া লাগে। তোমরা কেন বুঝো না যে কোনটা গুরুত্বপূর্ণ না, কোন কাজটা করতে হবে, কোনটা ছাড়তে হবে? এই জিনিসগুলোকে এত এত সোজা। ভাইয়ারা ক্লাস নিতেছি, ভাইয়ারা মনে হচ্ছে আস্তে আস্তে পড়াচ্ছি দেখে, কনসেপ্ট ডেভেলপ করে পড়াচ্ছি দেখে ভাইয়ারা কি পড়াইতে পারতেছি না? আজকে দেখাইছি না কিভাবে পড়ানো, এর থেকে দ্বিগুণ টর্নেডো স্পিডে পড়ানো সম্ভব। তোমরা জাস্ট লেগে থাকো, তোমরা নিজেদের ক্যাপাবিলিটি ক্যালিবার যদি দেখাইতে পারো, তাহলে এইগুলো জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডের টেকনিকও আছে, সব দেখানো হবে। আজকে হয়তো 5 সেকেন্ডে দেখাইছি বলে ভাই খুব স্পিডে টানতেছে, 2 সেকেন্ডের টেকনিক আছে এইসব। এই যে হাতে ক্যালকুলেশনের ম্যাথ আছে না, এগুলো কত টাইম নিয়ে বুঝাই করলাম। চোখ দিয়ে দেখে করা যায়, চোখ দিয়ে দেখবো, জাস্ট কিচ্ছু লিখবো না, চোখ দিয়ে দেখে সলভ করব। তোমাদের একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে না ভাইরা, যে হচ্ছে চোখ দিয়ে দেখে চোখ বন্ধ করে ম্যাথ করতেছে। সব ভাইয়ারা এটা পারে, ভাইয়ারা জাস্ট দেখায় না, ভাইয়ারা জাস্ট এগুলো শো করে না, কিন্তু তোমরা এগুলোকে জাজ করে ফেলো যে এই ভাইয়া হয়তো বেস্ট, ওই ভাইয়া হয়তো এই সমস্যা, এই ভাইয়ের ক্লাসে এত ভিউ হয়, ওই ভাইয়ের ক্লাসে এত ভিউ হয় না। কেন এটা হয় না? কেন? স্টুডেন্ট তোমরা আসো, তোমাদের মাধ্যমে তো ছড়াবা। সবসময় মনে রাখবা, একটা ভাইয়ার তোমরা হচ্ছে ফ্যান হয়ে গেছো বলে আদার ভাইয়াদের পিছনে লেগে থাকবা না। সবাই অফলাইন অনলাইনে সবাই সমান, সবাই তোমার টিচার, সবাইকে সমান ভ্যালু করা শিখবা, ইনশাল্লাহ জীবনে অনেক ভালো করতে পারবা। জাজমেন্টাল জিনিসটা থেকে বাইরে আমাদের বেরোইতে হবে, আমাদের সব জায়গায় সমান প্রায়োরিটি দিয়ে দেখা শিখতে হবে, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করবা। তোমার সাথে যে স্টুডেন্টটা পড়তেছে, হয়তো তোমার ফ্রেন্ড, সেই ফ্রেন্ড ধরো একজন মুচির ছেলে হয়তো তোমার সাথে পড়তেছে, তুমি যদি তাকে এখন মুচির ছেলে হিসেবে দেখো, তাহলে ওই মুচির ছেলের সমস্যা নাই, সমস্যা আছে তোমার মধ্যে। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রেখে নিজেকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলে। সব পড়ালেখা কিচ্ছু না, যদি তুমি ভালো মানুষ না হও, তোমার এই পড়ালেখা দিয়ে কোনো কাজে আসবে না। একটা কথা আছে যে একজন যদি অশিক্ষিত হয় আর একজন যদি শিক্ষিত হয়, অশিক্ষিত চোরের চেয়ে শিক্ষিত চোর বেশি হচ্ছে মারাত্মক। সো তুমি অশিক্ষিত থাকো, সমস্যা নাই, চোর হইও না, একজন ভালো মানুষ হও, ভালো মানুষ হও, জীবনে অনেক শাইন করতে পারবা। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কথা বলা হয়ে গেছে, ইনশাল্লাহ জীবনে অনেক ভালো করবা তোমরা, সুস্থ থাকো। আর হচ্ছে সিইউ এর ক্লাসটা যাদের এখনো সময় আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়তো দেখতেছো, যারা নিজেদেরকে মনে রাখবে একটা কথাই, আই উইল ফাইট টিল দ্য লাস্ট, যা হওয়ার হবে। এসব ডিপ্রেশন কথা সব কিছু বাদ দেবা, ডিপ্রেশন বলে কিচ্ছু নাই জীবনে, তুমি ডেকে আনো এগুলো কিচ্ছু নাই। আজকে একটা জিনিস হয় নাই, পরেরটাই হবে, এটাই হয় না, ওইটাই হয় না, ওটাই হবে। আমি হয়তো একটা জিনিস একবারে পাইছি, তুমি সেটা 10 বারে পাবা, সমস্যা কি? তোমার আরো এক্সপিরিয়েন্স হবে, চাকরির ফিল্ডে তুমি আগায় থাকবা। কারণ কি? তুমি ডিপ্রেশনের সাথে মিলাই নিতে পারছো নিজের জীবনটা, ডিপ্রেশনের সাথে নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারছো। কিন্তু যে একবারে চান্স হয়েছে, ও যদি একবার হোঁচট খায়, ও আর ফিরে আসতে পারবে না। কিন্তু তুমি জীবনে এতবার হোঁচট খাইছো, তোমার এখন হোঁচট খাওয়াটা কি মনে হয়? হোঁচট খাওয়াটাই তোমার মনে হয় যে আসলে আমার এটাই হচ্ছে আমার ভাগ্যের সাথে পরিণতি। আর যে হোঁচট খাই নাই, সে মনে করবে আচ্ছা হোঁচট খাইলাম, এখান থেকে আমি কেমনে ফিরবো। তুমি হোঁচট খাওয়া থেকে সফল হয়ে গেলে সেটাকেই মনে করবা যে আচ্ছা এটাই আমার সাফল্য। ব্যাপারটা এইভাবে তুমি মনে রাখলেই ইনশাল্লাহ হবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার সামনের কোনো ক্লাসে দেখা হবে। তবে তোমরা যদি ক্লাসে মনোযোগী না থাকো, আমি এখানে ঘোষণা দিয়ে গেলাম সিডাব্লিউর ক্লাস অফ হবে, সিডাব্লিউর ক্লাস অফ হবে, এবং সব ক্লাস সব ক্লাস আমি কোর্সে দিব, একটা ফ্রি ক্লাস থাকবে না। ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে এবং আমরা জাস্ট একটা ডেমো দেখাই গেলাম যে আমরা আসলে কোর্সে কিভাবে ক্লাসগুলো নিই। কোর্সে তোমার 4-5 ধাপের ক্লাস লেখা থাকে না, একটা ধাপের ক্লাস কেবল শেষ করছি কেমিস্ট্রি বসে, এরপরে আসবে হচ্ছে তোমার রিভিশন, এরপরে আসবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, এরপরে আসবে এমসিকিউ সিকিউ, 5-4টা ক্লাস বলা থাকে। কোন স্ট্যান্ডার্ডে যাবে যারা আমাদের সাথে আগাচ্ছে তুমি বুঝতে পারতেছো, আই হোপ। সো দেরি না করে, বারবার আমি আর বলবো না, এখন তোমাদের কাজ, তোমরা হচ্ছে ভালো জায়গা খুঁজে এনরোল করলে করো, নাইলে হচ্ছে ফ্রি ক্লাসে ঠিক মতো থাকবা। ফ্রি ক্লাসে ঠিক মতো না থাকলে ভাইয়াদের এত দায় থেকে নাই যে ভাইয়ারা তোমাদের ডেকে এনে ক্লাস করাবো। তোমাদের অবশ্যই বুঝতে হবে কোনটা গুরুত্ব বহন করে না তোমার জন্য। ঠিক আছে, তাহলে সবার সাথে অনেক কথা হয়ে গেছে। কোনো কোশ্চিন থাকলে ভাইয়াকে কমেন্ট করে জানাইতে পারো, যদি কোনো কোশ্চিন না থাকে সেটাও জানাইতে পারো, তাহলে আমি হচ্ছে যাইতে পারি অন্তত। ঠিক আছে, লাইভটা আমি শেষ করব। ভাইয়া অমুক কি টপার তমুক ভাইয়া কি বেস্ট হবে? আচ্ছা ঠিক আছে,
সাইব ভাই জিজ্ঞাসা করতেছে, যাই হোক সাইব ভাইও তার মানে এগুলো মধ্যে আর কি আছে, যাই হোক মজা করতেছে হয়তো, সমস্যা নেই। কেউ কমেন্ট করলে করো, নাইলে আমি হচ্ছে যাই, লাইভটা শেষ করব আমি। ছাত্র জীবনে তপস্যার অযথা সময় নষ্ট করা, অযথা নষ্ট করার নয়, মানে তপস্যা করার সময় নষ্ট করার সময় নয়, এখন হারে হারে বুঝতেছে হিমু। আচ্ছা ঠিক আছে, হিমু হারে হারে বুঝতেছে। যাই হোক ক্লাসটা অনেক জোস। ওকে ঠিক আছে ভাইয়া, কয়েকজনের জন্য সবার ক্ষতি কি ঠিক? ওকে, কয়েকজনের জন্য সবার ক্ষতি কি ঠিক, যে কোশ্চিনটা তুমি করছো, ঠিক আছে, সেটার আমি যদি অ্যান্সার দিই। আমাদের ভার্সিটিতে কয়েকটা জিনিস আছে, আমি তোমার সাথে একটু শেয়ার করি। ভার্সিটিতে পার্টিকুলার একটা ছেলে যদি কোনো অকারেন্স করে, বদনামটা হয় পুরো ব্যাচ ধরে। প্রথমে ধরো আমাদের ব্যাচ হচ্ছে 2001, তুমি হচ্ছে 25, ধরলাম 25। প্রথম কথা তোমার ওই কলেজে 25 ব্যাচ নিয়ে ঝামেলাটা হবে। এবার 25 ব্যাচের মধ্যে ধরো অনেকগুলো সেকশন আছে, যমুনা, গঙ্গা বা ব্রহ্মপুত্র, এরকম অনেক নাম টাম দিয়ে করতে পারে। ধরো ওই যমুনার ওই বছরেরটারও বদনাম হবে, এর আগে যারা পড়ে গেছে ওই পুরো সেকশন ধরে বদনাম হয়ে যাবে, যে হচ্ছে যমুনার এই বছরের এটা করছে, অথবা বলবে যমুনার একটা ছেলে। অত মানুষের সময় নাই যে শুনবে যমুনার কোন পার্টিকুলার ছেলে, ওটা বলবে না, বলবে যমুনার সেকশনের একটা ছেলে এই কাজটা করছে, একটা রেকর্ড হয়ে থাকবে। আলটিমেটলি সাফারার কারা হইলো, তুমি কি অন্যায়টা করছো, করো নাই, তোমার বন্ধু করছে, আলটিমেটলি তুমি যমুনা সেকশনের, সবার মধ্যেই ব্যাপারটা ছড়াই গেল, আলটিমেটলি বদনামটা সেভাবে হয়েছে। আমাদের রাজনৈতিক দল দেখো না, পার্টিকুলার কেউ একজন ঝামেলাটা করে, আলটিমেটলি বদনাম হয় পুরো দল ধরে, ঠিক আছে। তোমার এখানে কয়েকজনের জন্য কি তোমার হবে কিনা, কয়েকজন তো অনেক বড় কথা, কয়েকজন তো অনেক বড় কথা, একজন করলেই অনেক বড় সাফারার হইতে হয়, সেখানে কয়েকজন একসাথে করতেছো। সো এটা হচ্ছে রেলিভেন্ট কিনা তুমি জাজ করে নিও। জাস্ট আমি এতটুকু বললাম, আমি একটা উদাহরণ টানছি, আসলে আমি কোনো কিছু জাজ করি নাই, কোনো কিছু বলি নাই, আমি জাস্ট একটা ঘটনা তোমাকে শেয়ার করছি, এখন বাকিটা তুমি বুঝে নিবা, ঠিক আছে প্রশান্ত? আশা করি বুঝতে পারছি। শাস্ত্র ডেন্টালের এক্সাম কাল ভাইয়া কিছু বলেন। আচ্ছা, মারুফ ভাই সম্ভবত কথাটা বলে গেছিল, আমি ওই টাইমে ক্লাস করাচ্ছিলাম দেখে আমি কেমন একটা রেসপন্স করতে পারি না। যাই হোক, কালকে সাস্ট এবং ডেন্টালের এক্সাম। সো ডেন্টাল মেডিকেল যারা দিছো তাদের একটা ভালো পোর্শন থাকে ডেন্টালের দিকে আমরা যাব, এবং সাস্টে যারা কারা এক্সাম দেয়, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেয়। সো তোমরা দেখছো আমরা হচ্ছে সাস্টের উপর বেশ কিছু ক্লাস আমরা নিছি। গতকালকে সাস্টের ম্যারাথন লাইভ গেছে, আজকে চট্টগ্রাম ভার্সিটির ম্যারাথন লাইভ গেছে। আশা করি বুঝতে পারতেছো কোশ্চিনগুলো কিভাবে আসে, কোশ্চিনগুলো কোন প্যাটার্নে আসে, তোমরা মোটামুটি হচ্ছে দেখছো কোশ্চিনগুলা। সো আশা করি তোমাদের এক্সামটা তোমরা যদি এই কোশ্চিন অ্যানালাইসিস বেস করে পড়ালেখা করো, বা যে কোনো ভাবে যদি ওভারঅল সবকিছু কভার করো, সেটা একটা এক্সাম হবে। জাস্ট মনে রাখবা, নিজের উপর বিশ্বাস রেখে এক্সাম দিবা। হয়তো মনে হইতে পারে সাস্টের এক্সাম কালকে, আমার মনে হলে আমি কালকে এক্সাম দিব না, নো, এই কথাটা মনে রাখবা যে জীবনে যখন অনেক কাছে চলে আসে একটা প্রবলেম, সেটা স্কিপ করার একটা মেন্টালিটি তোমার মধ্যে গড়ে ওঠে। এই স্কিপ করবা না, ওটাকে ফেস করবা, দেখবা জীবনে শাইন করতে পারবা। আজকে তুমি সাস্টে হয়তো টিকলা না, ইটস ওকে, বাট সাস্টের কোশ্চিন প্যাটার্ন তুমি আইডিয়া পাইলা, সাস্টের থেকে তুমি যে ভুলগুলো তোমার হইলো সেটা আইডিয়া পাইলা, এই ভুলটা সামনের এক্সামে তোমার কাজে লাগবে। এই ফাইন্ডিংসটা ধরে তুমি বাকি সময়টা কাজ করবা, দেখবা তোমার ল্যাকিংস ধরে যখন তুমি কাজ করবা, তুমি আনস্টপেবল হবা, তুমি জাস্ট উইন করবা। তুমি যখন তোমার ল্যাকিংসটাকে এড়ায় যেয়ে কাজ করবা, তখন মনে হবে যে তুমি ফেইলুর একটা, কারণ তুমি তোমার ল্যাকিংসে কাজ করো না। ওখান থেকে যখন তোমাকে হিট করবে তখন তুমি পারবা না। তুমি তোমার ল্যাকিংসেও পারদর্শী, তুমি তো তোমার স্ট্রং জোনে তো স্ট্রংই, তুমি আনস্টপেবল হবা, আনবিটেবল হবা, ঠিক আছে। সো সবার জন্য শুভকামনা থাকলো যারা সাস্ট এবং ডেন্টালের এক্সাম দিবা। একটা কথাই মনে রাখবা যে আমি কখনো হাল ছাড়বো না। ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যাই থাক, আমি ওই টাইমটা পুরো সময়টা ফাইট করব, আর যেটা পারবো ওটা দাগাবো, যেটা পারবো না ওটা ছাড়বো। ছাড়া জিনিস পরে লাস্টের দিকে আমরা সেটা হচ্ছে মানে আর এক ধাপে যে সলভ করবো। তো সবার জন্য অনেক শুভকামনা।
প্রশান্ত বলছে ভাই করছি তো, ওই তো তুমি তো করছো, সমস্যা নাই তো, তোমরা করতেছো, তোমাদের তো আমি চিনি, সমস্যা নাই তো, কিন্তু আলটিমেটলি মেজরিটির উপর একটা বেস করে, ঠিক আছে? মেজরিটি একটা জিনিসের উপর সবকিছু ডিপেন্ড করে, এই জিনিসটা মাথায় রাখবা জীবনে যে কোনো কিছুর ক্ষেত্রে, সংখ্যাগরিষ্ঠর মতামতের মতো, ঠিক আছে? ব্যাপারটা এরকম। কোনো কোশ্চিন নাই ভাইয়া, ক্লাসটা এক কথায় জোস। ক্লাস যেমন কেমন হয়েছে তোমরা এই ভালো জানো, আশা করি ভালোই লাগছে, তবে ভাইয়া অনেক ফাস্ট পড়াইছি। মানে ব্যাপারটা হচ্ছে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ভাইয়া কতটা ফাস্ট যাইতে পারে তুমি সেটার একটা আইডিয়া পাইছো, এর থেকেও ফাস্ট যাওয়া সম্ভব। সো এটাই বলবো, একাডেমিক থেকে অ্যাডমিশন যে কোনো প্রিপারেশনে তুমি সিডাব্লিউর উপর ভরসা সম্পূর্ণরূপে রাখতে পারো। আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ ভাইয়ারা রাখতেছি না, কারণ ভাইয়ারা একটা ক্লাস নেওয়ার আগে যে পরিমাণ পরিশ্রম করি অন্য জায়গায় হয়তো সেটা শো করতেছে, আমরা সেটা শো করতেছি না। আমাদের তোমাদের নিয়েই হচ্ছে বাকি সময়টা কেটে যায়। পার্সোনাল লাইফ বলো, অন্যান্য লাইফ বলো, এইসব লাইফ বলতে খুব কম টাইম আছে। ছুটি গেল এত বড় একটা, আমরা হচ্ছে বাড়িতে কেউ যাইতে পারি নাই। তোমার ফায়াজ ভাইয়া বাড়িতে গেছে খুবই একটা জরুরি কাজে, সেই জন্য তাকে প্রতিদিন প্রেশারাইজড করা হয়, যাতে লাইভ ক্লাসের জন্য তাকে প্রতিদিন প্রেশারাইজড করা হচ্ছে যে ভাই কবে আসবেন কবে আসবেন। সো বুঝতে হবে যে তোমরা এখন যে টাইমটা পার করতেছো তোমাদের জন্য অনেক হিউজ টাইম আছে, সেই টাইমটাতে পড়ালেখাটাকে মনোযোগ ফোকাস করো। ভাইয়ারাও অনেক পরিশ্রম করে, তোমরাও অনেক পরিশ্রম করো, তোমার আব্বু আম্মু অনেক স্বপ্ন দেখে, সবার স্বপ্ন পরিশ্রমকে তুমি হচ্ছে সাফল্য দিয়ে সবগুলোকে, মানে যে আমাদের হতাশা দুর্দশা আমরা এত কিছু স্যাক্রিফাইস করতেছি সেই জিনিসটাকে তুচ্ছ করো, তুচ্ছ বানাই ফেলো, তাইলে দেখবা সবকিছু ভালো হবে, সবকিছু ইনশাআল্লাহ সফল হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের লাইভে হয়তো তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সো কোন বিষয়ে ক্লাস লাগবে সেটা এখন থেকে ভাইয়াদের আদায় করে নেওয়া লাগবে, আদায় করে নিবা, তাহলে ক্লাস আমরা দিয়ে দিব, সমস্যা নাই। ভাইয়াদের এটা নিয়ে কোনো হেজিটেশন নাই, তোমরা জানাবা। তোমরা মনে করো ভাইয়াদের থেকে তোমরা অনেক পর, আসলে ব্যাপারটা এমন না। তুমি জাস্ট জানাবা আমাকে, ভাইয়া আমার এই জিনিসটা আমি বুঝি না, আমার এটার উপর ক্লাস দেন। আমি বাকিদের উপর সেটা একটা পোস্ট করব, পোস্ট করে জানবো যে আসলে সবার এটা প্রয়োজন কিনা। যদি সবার প্রয়োজন না থাকে আর আমি যদি টাইম করতে পারি, তোমার একার যদি প্রয়োজন হয়, তাও আমি ক্লাস দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, সবাই ভালো থাকো। আমাদের এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তন ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হয়ে যাও। আর হচ্ছে রিভিশন কোর্সে ভর্তি হইতে পারো অথবা কেমিস্ট্রি বসে ভর্তি হইতে পারো। এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকো, সবাই অনেক অনেক বেশি পরিশ্রম করো, স্মার্টলি পরিশ্রম করো, সঠিক স্ট্র্যাটেজিতে থাকো, সঠিক মেন্টরের আওতায় আসো। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো করবা। আসসালামু আলাইকুম।